হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। দেখো তো সাউন্ড শুনতে পাচ্ছ কিনা এখন? সাউন্ড শুনতে পাচ্ছ কিনা? ভিডিও দেখতে পাচ্ছ কিনা জানাও। সব কিছু ঠিকঠাক আছে? দেখো তো সাউন্ড শুনতে পাচ্ছ কিনা, স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা আজকে ফিজিক্সের নতুন একটা অধ্যায় শুরু করব, চলতরিৎ। খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং অধ্যায়টা একটু বড়ই, মানে স্থির তড়িতের মতনই। শর্ট সিলেবাসে অধ্যায়টা ছিল গত কয়েক বছর ধরে, তোমাদেরও আছে। আর এদিকে অ্যাডমিশন এবং একাডেমিক বা বোর্ড প্রশ্ন বলো, সবগুলোর জন্যই কিন্তু এই অধ্যায়টা ভালোই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে। এই সাউন্ড শোনা যাচ্ছে না বলছে, একটু জানাও তো সাউন্ড শুনতে পাচ্ছ কিনা। সাউন্ড শুনতে পাচ্ছ কিনা? ক্লিয়ার আছে, সব কিছু ক্লিয়ার আছে, ফ্যান্টাস্টিক। ওকে, ঠিক আছে। তো চলো আমরা তাহলে আস্তে আস্তে শুরু করি। হ্যাঁ, চলতরিতে আমরা এর আগে স্থির তড়িৎ পড়ছি। স্থির তড়িতে আমরা মূলত চার্জ স্থির থাকলে দুইটা চার্জের মধ্যে ইন্টারাকশন কেমন হয়, তাদের একটা চার্জের জন্য কোনো একটা বিন্দুতে বিভব কত, প্রাবল্য কত, সেগুলো আমরা শিখছিলাম। তারপর ক্যাপাসিটর পড়ছি, তারপরে হচ্ছে গস লয়ের সাহায্যে কোনো একটা পরিবাহীর থেকে যে কোনো একটা নির্দিষ্ট দূরত্বে প্রাবল্য কত, বিভব কত, এগুলো আমরা বের করা শিখছি। তারপরে তড়িৎ ডাইপোল ছিল, তাই না? তো এই সমস্ত কন্টেন্টগুলো আমরা দেখছিলাম স্থির তড়িতের মধ্যে। সো চলতরিৎ শুরু করব। চলতরিতের মধ্যে আমাদের, বুঝতেই পারছো নামটা শুনেই, আমরা স্থির তড়িতে চার্জ স্থির নিয়ে কাজকাম করছিলাম। চলতরিতে আমরা এবার গতিশীল চার্জ নিয়ে আলাপ আলোচনা শুরু করব। তো মূলত দেখবা চলতরিতের মধ্যে আমরা পুরাটাই পড়াশোনা করতেছি আসলে সার্কিট নিয়ে, যে আমাদের একটা বদ্ধ বর্তনী থাকবে, সেইখানে যদি আমরা একটা ব্যাটারি কানেক্ট করে দেই, আমাদের কিছু রোধ থাকে, তাহলে এর মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ সেটা কেমন হবে। মূলত এই তড়িৎ প্রবাহ নিয়ে পড়াশোনা আসলে কি কারণে, চলতড়িৎটা পড়ে আসলে লাভটা কি, কোন জায়গাতে এটা কাজে লাগতেছে। মূল টার্গেটটা হচ্ছে যে আমরা চাই বৈদ্যুতিক শক্তি যেটা আছে সেই শক্তিটাকে অন্য যে কোনো শক্তিতে রূপান্তরিত করতে। যে ব্যাটারি থেকে যে পরিমাণ চার্জ বের হচ্ছে, ব্যাটারি থেকে আমরা জানি ব্যাটারি কিন্তু দুই পাশে দুইটা একটা বিভব পার্থক্য বজায় রাখে, তাই না? সো এই যে বিভব পার্থক্য বজায় রাখে, তার মানে চার্জগুলোর মধ্যে একটা শক্তি সঞ্চিত আছে। সো যখন ব্যাটারি থেকে চার্জ নির্গত হচ্ছে, সেটা একটা লাইট বাল্বের মধ্যে দিয়ে যাচ্ছে বা যে কোনো ডিভাইসের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন কিন্তু সেখানে বিদ্যুৎ শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তো আমাদের মূল টার্গেট কিন্তু আসলে ওই শক্তির রূপান্তরটাই। হ্যাঁ, যে আমরা চলতরিতের এই সার্কিট ব্যবহার করে কিভাবে করে আমরা বিদ্যুৎ শক্তিটাকে অন্য শক্তিগুলোতে রূপান্তর করতে পারি। তো সার্কিট নিয়ে মূলত পড়াশোনা, আমরা বদ্ধবর্তনী নিয়ে আলোচনা করব। এই টপিকগুলো নিয়ে কিন্তু তোমাদের ক্লাস 9-10-এও টুকটাক আলোচনা আছে, 9-10-এও টুকটাক পড়াশোনা করছো। তবে আমরা ধরে নিচ্ছি কোনো ধারণাই তোমাদের নাই, একদম সেইভাবে করেই আমরা আলোচনা শুরু করতেছি। ঠিক আছে, ওকে। ওকে, 9-10 সব ভুলে গেছি, আমিও ভুলে গেছি, আমিও সব কিছু ভুলে গেছি। ঠিক আছে, অসুবিধা নাই। তো চলো আমরা তাহলে শুরু করি শুরু করি তো আমরা বর্তনী পড়ার আগে, হ্যাঁ, বর্তনীতে আসলে কিভাবে করে কারেন্টের ফ্লো হয় বা কারেন্টের ফ্লো বলতে আমরা কি বুঝি, সেই জিনিসটা নিয়ে আগে আমাদের একটু আলোচনা করার দরকার। যেমন ধরো আমরা কিন্তু এই যে ধরো চার্জ, যে চার্জ নিয়ে আমাদের পড়াশোনা, সেই চার্জ কিন্তু আমাদের মূলত এর আগের চ্যাপ্টারে চার্জ ছিল স্থির। স্থির চার্জ নিয়ে আমরা আলাপ আলোচনা করেছিলাম। এইবার আমাদের আলাপ আলোচনা হচ্ছে গতিশীল চার্জ নিয়ে। গতিশীল চার্জ নিয়ে এবার আমাদের আলাপ আলোচনা। আরো স্পেসিফিকলি বলতে গেলে ওই চার্জগুলোর যে গতি, সেটা যেন একটা সমবেগে গতিশীল একটা চার্জের জন্য আসলে কি কি কাহিনী হয়, কি কি ফেনোমেনা ঘটে, সেই জিনিসগুলোই আমরা আসলে দেখব। তো প্রথমে দেখো, আমরা কোনো একটা পরিবাহী নিলাম। কোনো একটা পরিবাহী নিলাম। পরিবাহী বলতে কি,
যার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করতে পারে, চার্জ চলাফেরা করতে পারে যেগুলোর মধ্যে দিয়ে। এরকম 3 টাইপের পদার্থ আছে। একটা আমরা বলি পরিবাহী, একটাকে বলি অর্ধপরিবাহী, একটাকে বলি অপরিবাহী বা কুপরিবাহী। পরিবাহী টাইপের যেগুলো আছে, যেমন ধাতব পদার্থগুলা, এগুলার মধ্যে দিয়ে কিন্তু চার্জ খুব সহজে ফ্লো করতে পারে। অপরিবাহী যেগুলো আছে সেগুলোর মধ্যে দিয়ে চার্জ সহজে প্রবাহিত হতে পারে না। আর অর্ধপরিবাহী টাইপের যে সমস্ত পদার্থ আছে, যেমন সিলিকন, জার্মেনিয়াম, এই টাইপের পদার্থগুলা, সেগুলোর মধ্যে দিয়ে পরিবাহীর থেকে, মানে পরিবাহীতে যেভাবে স্মুথলি কারেন্ট ফ্লো হয়, স্মুথলি চার্জের ফ্লো হতে পারে, অপরিবাহীতে যেরকম একেবারেই চার্জের ফ্লো হয় না, কিন্তু অর্ধপরিবাহী হচ্ছে, নাম শুনেই বুঝতে পারছো, মাঝামাঝি একটা অবস্থা, যে এখানে আসলে পরিবহনটা পরিবাহীর মতন এত বেশি না, আবার অপরিবাহীর মতন কম না। অর্ধপরিবাহী নিয়ে যে আলোচনা, সেটা আমরা কিন্তু এই ফিজিক্স সেকেন্ড পেপারে 10 নম্বর চ্যাপ্টারে গিয়ে করি। অর্ধপরিবাহী, সেমিকন্ডাক্টর, এই রিলেটেড যে সমস্ত আলাপ আলোচনাগুলো আছে, ইলেকট্রনিক্স যেই চ্যাপ্টারটা আছে, এটাও এই সাইকেলেই আছে। তো আমরা এই পুরো চ্যাপ্টারের মধ্যে কিন্তু চলতড়িতের মধ্যে কিন্তু আমরা পরিবাহী পদার্থের মধ্যে কিভাবে করে তড়িৎ পরিবহন হয়, কিভাবে করে কারেন্ট ফ্লো হয়, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? ওকে, সো দেখো, আমরা প্রথমেই আগে যে ডেফিনেশনটা আমাদের জানার দরকার, যে জিনিসটা, যে কনসেপ্টটা আগে জানার দরকার, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ, কারেন্ট, ইলেকট্রিসিটি, এটা বলতে আসলে কি বোঝায়? তো দেখো কি বলছে সংজ্ঞাটাতে, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। খুবই সহজ সংজ্ঞা। কি হলো কাহিনীটা দেখো, মনে করো, একটু তুলে নাও, ছোট্ট করে একটু সংজ্ঞাটা তুলে নাও। মনে করো এটা হচ্ছে আমাদের একটা পরিবাহী তারের একটা ছোট্ট একটা অংশ। এটা মনে করো পরিবাহী তারের ছোট্ট একটা অংশ। ঠিক আছে, ছোট্ট একটা অংশ। এইখানে দেখা গেল যে কোনো একটা প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদ মানে তো বুঝছো, প্রস্থচ্ছেদ মানে হচ্ছে, এটাকে যদি আমি কাট করি তাহলে এই যে ক্ষেত্রফলটা পাওয়া যাবে, এটা হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। সো এটা হচ্ছে আমাদের যে প্রস্থচ্ছেদটা আছে, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদ বা ক্রস সেকশনের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয়, অর্থাৎ 1 সেকেন্ডে যত কুলম্ব চার্জ, যে কয়টা চার্জ অতিক্রম করে, সেই পরিমাণটাকে আমরা বলছি তড়িৎ প্রবাহ। আমি মনে করলাম আমাদের ডেল্টা টি সময়ে অতিক্রান্ত চার্জ, ডেল্টা টি সময়ে অতিক্রান্ত চার্জ মনে করলাম ডেল্টা কিউ পরিমাণে। তাহলে ভাইয়া একক সময়ে অতিক্রান্ত চার্জ কতগুলো হবে? ডেল্টা কিউ বাই ডেল্টা টি। এই যে একক সময়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ চার্জ কোন একটা প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে অতিক্রম করছে, সেই সংখ্যাটাকেই আমরা বলছি তড়িৎ প্রবাহ। অর্থাৎ মনে করো এখানে আমাদের ছোট্ট ছোট্ট কিছু পরিমাণ চার্জ আছে, চার্জ তো প্লাস মাইনাস যে কোনো কিছু হতে পারে। সো এই যে চার্জ, আমি মনে করলাম আমাদের 1 সেকেন্ড সময়ের মধ্যে, আমি মনে করলাম যে আমাদের 1 সেকেন্ড সময়ের মধ্যে এইখান থেকে ওই পাশে 6 কুলম্ব চার্জ প্রবাহিত হয়ে গেল। মনে করো প্রত্যেকটা 1 কুলম্বের চার্জ। সো মনে করলাম এই প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 6 কুলম্ব চার্জ প্রবাহিত হয়ে গেল 1 সেকেন্ডে। এই প্রস্থচ্ছেদের ভিতর দিয়ে 1 সেকেন্ডে 6 কুলম্ব চার্জ প্রবাহিত হয়ে গেল। তাহলে আমরা বলবো এখানে তড়িৎ প্রবাহ হচ্ছে 6। এককটা কি? এককটা হলো অ্যাম্পিয়ার। এককটা হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার, তোমরা জানো এটা কিন্তু একটা মৌলিক রাশি। তড়িৎ প্রবাহ একটা মৌলিক রাশি। মৌলিক রাশি টোটাল কয়টা আছে? টোটাল 7টা মৌলিক রাশি আছে, তার মধ্যে তড়িৎ প্রবাহ হলো একটা। তো অ্যাম্পিয়ারটাকে কিন্তু আমরা আবার আরেকভাবে প্রকাশ করতে পারি, কেমন দেখো, অ্যাম্পিয়ারটা কুলম্ব পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে যত কুলম্ব চার্জ প্রবাহিত হয় সেইটাকে আমরা বলছি, সেই সংখ্যাটাকে আমরা বলছি তড়িৎ প্রবাহ। এখন ভাইয়া এই তড়িৎ প্রবাহের এখানে এই পর্যন্ত আমরা ক্লাস 9-10-এই পড়ছি, এগুলা সহজ জিনিস, এগুলো আমরা ক্লাস 9-10-এ পড়ছি। এখন কথা হচ্ছে এর মধ্যে আবার কিছু ভেজাল আছে। ভেজালটা কি? এই ভেজালগুলো নিয়ে আবার আমরা 9-10-এ আলোচনা করি নাই, বড় হয়ে গেছে যেহেতু, এখন একটু আলোচনা আছে। যে এইখানে আমরা আসলে আই সমান সমান যে ডেল কিউ বাই ডেল্টা টি করলাম, ডেল কিউ ডিভাইডেড বাই ডেল্টা টি করলাম, এইটা আসলে কি জিনিস? এইটা আসলে কি জিনিস? এই আইটা আমরা বলি আসলে গড় তড়িৎ প্রবাহ। গড় তড়িৎ প্রবাহ, গড় তড়িৎ প্রবাহর ডেফিনেশন হচ্ছে এটা। আমরা যেটা পাইছি সেটা হচ্ছে গড় তড়িৎ প্রবাহ, অর্থাৎ আই অ্যাভারেজ।
সমান সমান হচ্ছে ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা টি। ঠিক যেমনটা একটু রিলেট করে পড়াই, ঠিক যেমনটা আমরা, তোমাদের মনে আছে গতিবিদ্যা অধ্যায়ে তোমরা যখন গড় বেগ পড়ছিলা, গড় বেগের সংজ্ঞা কি ছিল মনে আছে? টোটাল এস ডিভাইডেড বাই টোটাল টি না? যে কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা গাড়ি যতটুকু দূরত্ব অতিক্রম করে সেই টোটাল দূরত্ব ডিভাইডেড বাই টোটাল সময়টাকে, এই ওইটুকু সময়ের মধ্যে ধরো 10 সেকেন্ড সময়ের মধ্যে গাড়িটা মোট যতটুকু দূরত্ব অতিক্রম করে সেই পুরা দূরত্ব বাই সময়কে আমরা বলছিলাম গড় বেগ। এই বেগটা কিন্তু তাৎক্ষণিক বেগ ছিল না, এটা ছিল গড় বেগ। অর্থাৎ ওই 10 সেকেন্ড সময়ের মধ্যে গাড়িটা কিন্তু স্লো যেতে পারে, জ্যামের মধ্যে বসে থাকতে পারে, অনেক ফাস্টও যেতে পারে, সেইটা আমরা আলোচনা করি না। আমরা গড় যখন বলি তখন কিন্তু অ্যাভারেজে সেটা কতটুকু বেগ ছিল, মানে কম বেশি মিলায়ে তার অ্যাভারেজে কত ছিল সেইটা। সো গড় বেগ যেটা, সেটা হচ্ছে কিন্তু আমরা কিভাবে বের করতাম? টোটাল সরণ ডিভাইডেড বাই টোটাল টাইম, যে বা একটা নির্দিষ্ট সময়ে টোটাল গাড়িটা যতটুকু সরণ অতিক্রম করছে সেই সরণ বাই সময় ছিল হচ্ছে গড় বেগ। ঠিক এখানেও কাহিনীটা এরকম, যে আমাদের যে কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, ধরলাম 10 সেকেন্ড সময়ে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যতগুলা চার্জ পাস করলো সেই সংখ্যাটাকে আমরা বলছি হলো, যে কয়টা চার্জ পাস করলো এই সংখ্যাটাকে আমরা বলছি হলো তড়িৎ প্রবাহ। সো তাহলে দেখো এইখানেও কিন্তু এটা হলো একটা গড় তড়িৎ প্রবাহ। আমাদের এরকম হতেই পারে যে 10 সেকেন্ড সময়ে হয়তো প্রথম সেকেন্ডে অনেক অল্প পরিমাণ চার্জ পাস করছে, পরের সেকেন্ডে অনেক বেশি পরিমাণ চার্জ পাস করছে, তারপরের সেকেন্ডে হয়তো আরেকটু কম পরিমাণ চার্জ ফ্লো করছে। সো এইরকম কিন্তু চার্জের ফ্লো যেটা, যে 1 সেকেন্ডে যতগুলা চার্জ ফ্লো করবে এই স্পিড কিন্তু দেখা যেতে পারে হয়তো সব সময় সেম নাও থাকতে পারে। সো আমরা যদি ওরকম টোটাল 10 সেকেন্ড সময় নেই আর মোট কত চার্জ অতিবাহিত হলো সেটাকে যদি সময় দিয়ে ভাগ দেই, তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে গড় পাওয়া যায়। সেটা তাৎক্ষণিক পাওয়া যায় না, যে এই মুহূর্তে কারেন্ট ফ্লো কত সেটা পাওয়া যায় না, গড় পাওয়া যায়। দুইটার মধ্যে কি মিল খুঁজে পাইছো কিনা বলো? যেমন 10 সেকেন্ডের মধ্যে গাড়ি স্লো যেতে পারে, আস্তে যেতে পারে, গড় বের করলে কিন্তু আস্তে গেল না কি জোরে গেল এই ধারণা আমরা পাই না। ঠিক তেমনি এখানেও জিনিসটা সেরকম, যে 10 সেকেন্ডের মধ্যে মনে করলাম 100 কুলম চার্জ অতিবাহিত করছে, কিন্তু প্রথম সেকেন্ডে কি 2 কুলম গেছিল না প্রথম সেকেন্ডে 20 কুলম গেছিল, এটার আইডিয়া আমাদের নাই, তাৎক্ষণিকের আইডিয়া আমাদের নাই, আমাদের একটা গড়ের আইডিয়া আছে। সো গড় বের করার সময় আমরা টোটাল টাইম স্প্যানটুকু আগে সিলেক্ট করি, যে এইটুকু টাইম স্প্যানের মধ্যে গড় কত। সো এইটুকু টাইম স্প্যান নিচে লিখবো, উপরে লিখবো ওই টাইম স্প্যানের মধ্যে টোটাল কতগুলো চার্জ অতিবাহিত হয়েছে, সেই ডেল্টা কিউ বাই ডেল্টা টিকেই আমরা বলছি আই অ্যাভারেজ বা গড় তড়িৎ প্রবাহ। বুঝতে পারছো? তাহলে তোমরা একটু বুদ্ধি করে বলো তো, যদি তাৎক্ষণিকটা বের করতে চাই, যেমন এখানে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড যখন আমরা বের করতাম, তাৎক্ষণিক বেগ বের করতাম, আমরা কি করতাম? ডিডিটি অফ এস করতাম না? মানে এই ডেল্টা টি যে সময়টা, সে সময়টা একদম শূন্যের কাছাকাছি নিয়ে যেতাম তাৎক্ষণিক বেগ বের করার জন্য। তাহলে এক্স্যাক্টলি আমরা যদি এখানেও ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট ফ্লো বের করতে চাই, যে আমাদের ইনস্ট্যান্টেনিয়াস আই কত, তাহলেও কিন্তু এটা কি হবে? ডি কিউ বাই ডিটি, ডিডিটি অফ কিউ। অর্থাৎ এই টাইম লিমিটটা যদি শূন্যের কাছাকাছি হয়, ওইটুকু সময়ের মধ্যে কতগুলো চার্জ অতিক্রম করলো সেই সংখ্যাটাকে আমরা বলতেছি তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ। তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ, কথা বুঝছো? তাহলে একটা হলো গড় তড়িৎ প্রবাহ এইটা, আর এইটাকে আমরা বলছি তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ। তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ। এখন বলো তো, এখানে আমরা যেভাবে এটাকে সংজ্ঞায়িত করলাম বুঝতেই পারছো, 1 সেকেন্ডে কয়টা চার্জ পাস করলো, 1 সেকেন্ডে কয়টা চার্জ একটা প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে অতিক্রম করলো। তো কয়টা চার্জ, এটা কি আসলে ভেক্টর নাকি স্কেলার? কয়টা চার্জ 1 সেকেন্ডে কতগুলা চার্জ অতিক্রম করলো? সো সংজ্ঞা দেখেই বোঝা যায় কিন্তু এটা একটা স্কেলার, তাই না? এটা একটা স্কেলার রাশি। তুমি একটা ছোট এক্সাম্পল এভাবেও চিন্তা করতে পারো, যেমন মনে করো আমাদের দুইটা তার, এটা জাস্ট 9-10 ছোট্ট একটা কনসেপ্ট লাগবে। মনে করো এদিক দিয়ে আসতেছে 5 অ্যাম্পিয়ারের কারেন্ট, হ্যাঁ, আর এদিক দিয়ে আসতেছে 3 অ্যাম্পিয়ারের কারেন্ট, দুইটা মিলে এদিকে হয়ে গেল 5 আর 3 যোগ করে 8 অ্যাম্পিয়ারের কারেন্ট। কি হলো? এই দুইটা লাইন দিয়ে কারেন্ট এসে নিয়ে দুইটা কারেন্ট এদিক দিয়ে চলে গেল, 5 অ্যাম্পিয়ার আর 3 অ্যাম্পিয়ার মিলে এদিক দিয়ে চলে গেল। এখন বলো তো, কারেন্ট যদি ভেক্টর হতো তাহলে এখানে আমাদের এদিকে 5 অ্যাম্পিয়ার এদিকে 3 অ্যাম্পিয়ার, সো তাহলে 5 আর 3 এই দুইটা যদি ভেক্টর হইতো তাহলে কাটাকাটি করে কি হয়ে যেত? কাটাকাটি করে নিচে কিন্তু 2 অ্যাম্পিয়ার থাকতো, কিন্তু এরকম কি আসলে হয়?
হয় না কিন্তু। সো এই তার দিয়ে যদি 5 অ্যাম্পিয়ার আসে, এই তার দিয়ে যদি 3 অ্যাম্পিয়ার আসে, এইখানের মাঝখানের তার দিয়ে কিন্তু এখানে 8 অ্যাম্পিয়ারের কারেন্ট ফ্লো হয়ে যাবে। সো ভেক্টরের যেই যোগ বিয়োগ এগুলা কিন্তু তড়িৎ প্রবাহের ক্ষেত্রে খাটে না। তুমি এভাবেও চিন্তা করতে পারো, ধরো আমরা যেমন এদিক বরাবর কোন একটা বস্তুর উপর বল কাজ করলো, এদিক বরাবর একটা বল কাজ করলো, এদের লব্ধি কোন দিকে যাবে? এদিক বরাবর যাবে। তো এখন সিমিলারলি চিন্তা করো, দুইটা তারের মধ্যে দিয়ে এরকম করে কারেন্ট যাচ্ছে, এদিকে যাচ্ছে 5 অ্যাম্পিয়ার, এদিকে যাচ্ছে 3 অ্যাম্পিয়ার। তাহলে এদের দুইটার লব্ধি কি এদিক দিয়ে কোনো কারেন্ট যাবে? অর্থাৎ লব্ধির ফর্মুলা কিন্তু তড়িৎ প্রবাহ মানবে না। অর্থাৎ আমরা এটা বুঝতেই পারতেছি যে তড়িৎ প্রবাহ কিন্তু একটা স্কেলার রাশি, কারণ এটা 1 সেকেন্ডে কয়টা চার্জ যে কোনো একটা প্রস্থচ্ছেদ দিয়ে অতিক্রম করলো, কতগুলা চার্জ একটা প্রস্থচ্ছেদ দিয়ে অতিক্রম করলো, সেই সংখ্যাটাকে আমরা বলতেছি তড়িৎ প্রবাহ। তাহলে 1 সেকেন্ডে জয়টা চার্জ। সো তাহলে এটাই হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ। এখন কথা হচ্ছে যে আমরা যদি চাই যে কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে কয়টা চার্জ অতিক্রম করছে এটা আমরা বের করতে চাই। এটা 3 ভাবে বের করা যায়। মোট অতিক্রান্ত চার্জ 3 ভাবে আমরা বের করতে পারি। কি বললাম? কোন একটা প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে মোট কয়টা চার্জ অতিক্রম করছে, মোট অতিক্রান্ত চার্জ আমরা 3 ভাবে বের করতে পারি। একটা হচ্ছে কেস 1, একটা হতে পারে যখন তড়িৎ প্রবাহটা কনস্ট্যান্ট, তখন কিন্তু মোট কতটুকু চার্জ কোনো একটা প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে অতিক্রম করলো, মনে করো এইটা হচ্ছে আমাদের কোন একটা পরিবাহী, এই পরিবাহীর একটা প্রস্থচ্ছেদ, এটা এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে মনে করলাম আই পরিমাণ কারেন্ট ফ্লো করছে, এবং এই আইটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে ডেল্টা টি সময়ে ওই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে টোটাল কতটুকু কারেন্ট ফ্লো হবে এটা আমরা কিভাবে বের করব? যে ধরো 10 সেকেন্ড সময় এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কতগুলো চার্জ অতিক্রম করবে সেটা আমরা কিভাবে বের করব? সো কিউ টোটাল এটা সমান সমান কি হবে? যেহেতু আই সমান সমান কিউ বাই টি, তাহলে কিউ সমান সমান কি হবে? আই ইন্টু ডেল্টা টি হবে। তাহলে এইভাবে আমরা প্রস্থচ্ছেদ যে কোনো একটা যদি দেওয়া থাকে, তাহলে সেই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একটা কনস্ট্যান্ট কারেন্ট গেলে একটা নির্দিষ্ট সময়ে কতগুলো চার্জ ফ্লো করবে সেই সংখ্যাটা কিন্তু আমরা ইজিলি বের করতে পারি। যদি আমাদের তড়িৎ প্রবাহ কনস্ট্যান্ট না হয় তখন কি হবে? ধরো এটা কেস 2, যদি আমাদের তড়িৎ প্রবাহ কনস্ট্যান্ট না হয়, অর্থাৎ যখন আমাদের তড়িৎ প্রবাহটা ভ্যারিয়েবল, তখন আমাদের কিন্তু ভ্যারিয়েবল তড়িৎ ক্ষেত্রের জন্য আমরা একটু আগে দেখছি আই সমান সমান ফর্মুলা ছিল ডিকিউ বাই ডিটি। তাহলে এখান থেকে যদি আমরা ডিকিউ সমান লিখি তাহলে আসে আই ডিটি। তো একটা যে কোনো নির্দিষ্ট মুহূর্ত, ধরো 0 সেকেন্ড থেকে টি সেকেন্ড সময়ের মধ্যে টোটাল কতটুকু চার্জ প্রবাহিত হলো সেটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে এই ইন্টিগ্রেশনটা করতে হবে, আই ডিটি, এই ইন্টিগ্রেশনটা আমাদের করতে হবে। সো কিউ সমান সমান আই ডিটি, এটাকে 0 থেকে টি পর্যন্ত ইন্টিগ্রেশন করলে আমরা কিন্তু ওই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে টোটাল কতটুকু চার্জ প্রবাহিত হলো সেটা বের করে ফেলতে পারবো। কথা বুঝছো? যেহেতু আই ভ্যারিয়েবল, অর্থাৎ তাৎক্ষণিক আই এক এক মুহূর্তে এক এক রকম। যেমন আগে যখন আমাদের কারেন্ট ছিল 2 অ্যাম্পিয়ার, বলতো 2 অ্যাম্পিয়ার কারেন্ট মানে কি? 2 অ্যাম্পিয়ার কারেন্ট মানে কি? 2 কুলম্ব পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে 2 কুলম্ব করে চার্জ পাস করছে। 1 সেকেন্ডে 2 কুলম্ব যায়। তোমার যদি বলি আচ্ছা 10 সেকেন্ডে কত কুলম্ব চার্জ যাবে? 10 সেকেন্ডে, তাহলে তুমি কি বলবা? আচ্ছা ভাই ঠিক আছে, 1 সেকেন্ডে যায় 2 কুলম্ব করে, তাহলে 10 সেকেন্ডে যাবে 10 গুণ 2 20 কুলম্ব যাবে। সো তাহলে কনস্ট্যান্ট থাকলে কিন্তু আমাদের জন্য বের করা সহজ, যে আই ইন্টু ডেল্টা টি সহজ। কিন্তু তোমাকে আমি বললাম যে ভাই আইটা এবার ভ্যারিয়েবল। দেখা যায় আই এর মান একটা মুহূর্তে 2, তারপরে হয়ে গেল 2.5, তারপর হয়ে গেল 2.8, তারপরে হয়ে গেল 3.5, তারপর হয়ে গেল 3.6, এভাবে করে আইটা চেঞ্জ হচ্ছে। সব সময় তড়িৎ প্রবাহটা একটু পরপর চেঞ্জ হচ্ছে। তাহলে এইরকম ক্ষেত্রে কিন্তু আমরা জাস্ট যে কোনো একটা আই নিয়ে ডেল্টা টি দিয়ে গুণ দিয়ে দিব তাহলে কিন্তু হবে না। সো আমাদের তখন কি করতে হবে? ওই ক্ষুদ্র সময়ের মধ্যে আইটা কত ছিল এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ডিকিউগুলাকে যোগ করে, সবগুলা ক্ষুদ্র ক্ষুদ্র ডিকিউগুলাকে যোগ করে টোটাল সামেশনটা বের করতে হবে, যেটাই আমরা করি কিসের মাধ্যমে? ইন্টিগ্রেশনের মাধ্যমে, যেটা বের করি। দুইটার মধ্যে পার্থক্য বোঝা গেছে? সো তাহলে আমরা যেটা বললাম যে সাপোজ আই এর মানটা যদি ভাইয়া ভ্যারিয়েবল হয়,
যে আই এর মান একবার হচ্ছে 2.1 অ্যাম্পিয়ার, ধরো প্রথমবার দেখলাম এটা গেল 2 অ্যাম্পিয়ার, তারপর আসলো ধরো 2.5 অ্যাম্পিয়ার, একটু পরে হয়ে গেল 2.6 অ্যাম্পিয়ার, এরকম করে ভ্যারি করতেছে। তো এইটা মানে তো 1 সেকেন্ডে 2.5 কুলম যাওয়া, এই 2.6 মানে তো 1 সেকেন্ডে 2.6 কুলম চার্জ অতিবাহিত হওয়া। তাহলে এরকম তো ভ্যারি করতেছে, সময়ের সাথে সাথে এটা ভ্যারি করতেছে, এটা ফিক্স নাই। তাহলে এইরকম ক্ষেত্রগুলোতে আমরা কি করি, আমরা এরকম ইনস্ট্যান্ট, যেহেতু আই ভ্যারিয়েবল, তাহলে আমাদের একটা ক্ষুদ্র সময়ে ক্ষুদ্র কতটুকু চার্জ পাস হলো সেটা আগে বের করি, যে ডিকিউ সমান আই ডিটি, ক্ষুদ্র ডিটি সময় কতগুলো চার্জ পাস করলো। তো টোটাল সময় কত চার্জ সেটাকে আমরা কিন্তু ইন্টিগ্রেশন করে টোটাল চার্জটা কত বের করে ফেললাম। বুঝতে পারছো? বুঝছো? ডান। সো তাহলে এইটা গেল আমাদের কেস 2। আরেকভাবে থাকতে পারে কেস 3, একটু লিখে রাখি। আরেকভাবে থাকতে পারে, সেটা হচ্ছে ভাইয়া, মনে করো আমাদের কাছে একটা গ্রাফ দেওয়া আছে, ওয়াই অক্ষ বরাবর আছে তড়িৎ প্রবাহ আর এক্স অক্ষ বরাবর আছে টি। আমাদেরকে বলল যে আই এর সাথে টি, সময়ের সাথে তড়িৎ প্রবাহটা ভাই এইরকম করে করে পরিবর্তন হচ্ছে, যে সময় বাড়ে কারেন্ট বাড়ে, আবার সময় বাড়ে কারেন্ট কমে কমে কমে, আবার সময় বাড়ে কারেন্ট বাড়ে, এইভাবে করে সময়ের সাথে সাথে তড়িৎ প্রবাহটা পরিবর্তন হচ্ছে। তাহলে আপনি একটা কাজ করেন তো, যখন টি সমান সমান 1 সেকেন্ড ছিল এবং যখন টি সমান সমান 4 সেকেন্ড, এই সময়ের মধ্যে টোটাল ওই প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে কয়টা চার্জ অতিক্রম করছে বের করেন। সো তখন আমরা কি করব, ওই যে যেহেতু আইটা ভ্যারিয়েবল, তাহলে দেখো তো খুব ক্ষুদ্র একটা ডিটি নিব, এবং ওই ক্ষুদ্র ডিটির জন্য যে আইটা, সেই আইটাকে ডিটি দিয়ে গুণ দিয়ে এইটুকু ক্ষেত্রফল বের করলে কিন্তু আমরা ক্ষুদ্র চার্জটা পেয়ে যাচ্ছি। তাহলে এভাবে করে আমরা যদি এই ছোট্ট ছোট্ট এরিয়াগুলাকে সবগুলা বের করি, সবগুলা ছোট্ট ছোট্ট এরিয়াগুলাকে বের করে সবগুলাকে যোগ করে দিই, তাহলে আলটিমেটলি আমরা কি পাবো বলো তো? আলটিমেটলি আমরা কিন্তু এই পুরা ক্ষেত্রফলটা পাবো, তাই না? এই পুরা ক্ষেত্রফলটা কিন্তু আমরা তখন পাবো। এই পুরা ক্ষেত্রফলটাই কিন্তু আমাদের মোট কতটুকু চার্জ ওই সময়ের মধ্যে অতিক্রম করছে সেইটাকে নির্দেশ করবে। অর্থাৎ মনে রেখো, আই ভার্সেস টি এর গ্রাফে, আই ভার্সেস টি গ্রাফ যখন থাকবে, এরিয়াটা কিন্তু নির্দেশ করবে টোটাল কিউ। সবই কিন্তু বেসিক জিনিসপত্র, মানে এই টাইপের আইডিয়াগুলো নতুন না, এগুলো আমরা গতিবিদ্যার মধ্যে পাইছি। তারপরে আমরা যখন বল দ্বারা কৃত কাজ বের করছি, যে এফটা ভ্যারিয়েবল বা এফটা হচ্ছে কনস্ট্যান্ট, তখনকার জন্য কৃত কাজ বের করা, সো ওইগুলো কিন্তু একদম সিমিলার আইডিয়া দিয়েই কিন্তু এখানেও সেম কাজ করা। কেস 2 আর 3 আসলে একই জিনিস, রাইট? কিন্তু বিভিন্নভাবে প্রশ্ন থাকতে পারে, সেটার জন্য বললাম আমরা সবগুলা টাইপ প্রশ্নই সলভ করব, সবগুলা স্টাইলের প্রশ্নই আমরা সলভ করব। বুঝছো? এই পর্যন্ত ক্লিয়ার? এই মেহেদি হাসান ধরে আসার মারবো, এই প্রশ্ন না করে যদি শুরুতে করতা তাইলে মনোযোগ দিলেই হতো। করতে থাকো, বুঝবা। 12টা লেকচার করছো, বাকিগুলো শেষ করে ফেলো, আর এটা করতে থাকো, কন্টিনিউ করতে থাকো। ভাই ওরে ব্লক দেন না, থাক। ওকে, গেল। তাহলে ভাইয়া ক্লিয়ার। এবার চলো ফটাফট কিছু ম্যাথ প্রবলেম সলভ করে ফেলো তো, একদম ফটাফট কিছু ম্যাথ প্রবলেম। 1 নাম্বার দাও, প্রশ্ন তোলা দরকার নেই, এগুলো ফাঁকা রাখো, পরে রিভিশনের সময় একটু তুলে নিও প্রশ্নটা। 1 নাম্বার প্রশ্ন দেখো কি বলছে, কোন পরিবাহীর মধ্য দিয়ে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। খেয়াল করো, 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ এই তড়িৎ প্রবাহটা কিন্তু ফিক্সড মান বলা আছে। তার মানে প্রতি সেকেন্ডে 4 কুলম করে, একটা প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 4 কুলম করে চার্জ অতিক্রম করে। হ্যাঁ, তাহলে বলছে 8 সেকেন্ডে কত চার্জ প্রবাহিত হবে। সো যেহেতু 4 অ্যাম্পিয়ার এটা কনস্ট্যান্ট দেওয়া, তাহলে কত চার্জ প্রবাহিত হবে। সো কিউ সমান সমান হচ্ছে আই ইন্টু টি। তো আমাদের আই এর মান 4, টি এর মান 8 সেকেন্ড, 4 8 32, তাহলে টোটাল 32 কুলম চার্জ আমাদের এখানে অতিক্রম করবে, বা এত কুলম চার্জ প্রবাহিত হবে। আচ্ছা, ভালো কথা। এখন বলছে কতটা ইলেকট্রন প্রবাহিত হবে। তোমাদের মনে আছে একটা জিনিস আমরা বলছিলাম, যে চার্জের যে কোনো ট্রান্সফার, এটা সমান সমান, চার্জের ট্রান্সফার হয় আসলে কিসের কারণে? চার্জের ট্রান্সফার কিন্তু হয় মূলত ইলেকট্রনের ট্রান্সফারের কারণে। সো আমাদের এখানে যেহেতু 32 কুলম চার্জ প্রবাহিত হয়েছে, এই চার্জগুলা প্রবাহিত হওয়ার মাধ্যমটাকে ইলেকট্রন। সো আসলে আমরা জানতে চাই কয়টা ইলেকট্রনের মাধ্যমে এই চার্জটা, মানে টোটাল ওই 8 সেকেন্ডে কয়টা ইলেকট্রন প্রবাহিত হয়েছে, এইটা আমরা বের করতে চাই। কথা বুঝছো? তাহলে কিউ সমান সমান লিখবো কত, এন ই সমান সমান 32,
তাহলে এন এর মান কত, কয়টা ইলেকট্রন প্রবাহিত হয়েছে, এই এন এর মান কত, 32 ডিভাইডেড বাই ইলেকট্রনের চার্জ কত জানো, 1.6 ইন্টু 10⁻⁻19। তার মানে ওই 8 সেকেন্ডে এতটা ইলেকট্রন কিন্তু প্রবাহিত হয়েছে। সো এটা একটা আনসার, এটা আরেকটা আনসার। বুঝছো? ঠিক আছে, সহজ, একদম ইজি। পরের প্রবলেমে গেলাম, চলো পরের প্রবলেমে যাই। ওকে, পরের প্রবলেম, জাস্ট 2 নাম্বার দাও, প্রশ্ন লেখার জন্য ফাঁকা জায়গা রেখো, প্রশ্ন তোলার জন্য ফাঁকা জায়গা রেখো, প্রশ্ন এখন লেখা দরকার নাই। দেখো কি বলছে, দেখো এখানে 10 সেকেন্ড সময়ে, হ্যাঁ 10 সেকেন্ড সময়ে, 10 সেকেন্ড সময়ে কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 40টা ইলেকট্রন ডান দিক থেকে বাম দিকে গেছে। তোমাদের ডান দিক কোনটা? তোমাদের ডান দিক এইটা, ডান দিক থেকে বাম দিকে গেছে, নাকি উল্টা বললাম? যা হোক, ডান দিক থেকে বাম দিকে গেল এবং একই সময় ব্যবধানে 40টা প্রোটন বাম দিক থেকে ডান দিকে গেল। তড়িৎ প্রবাহ নির্ণয় করো, তড়িৎ প্রবাহ নির্ণয় করো। কি বলছে খেয়াল করো, ভালো কথা। তড়িৎ প্রবাহের যে দিকের কনভেনশনটা, মানে তড়িৎ প্রবাহ আসলে কোন দিক থেকে কোন দিকে হচ্ছে, এইটা আমরা সবাই জানি। দেখো বাই কনভেনশন অর্থাৎ প্রথা অনুযায়ী বলো তো, পজিটিভ চার্জের ফ্লো এর দিকটাকেই কিন্তু আমরা পজিটিভ চার্জের যে ফ্লো এর দিক, সেই দিক বরাবরই কারেন্ট ফ্লো হচ্ছে বলে কিন্তু আমরা ধরে নেই। পজিটিভ চার্জের ফ্লো এর দিকই হচ্ছে কারেন্ট ফ্লো। ঠিক আছে, পজিটিভ চার্জের ফ্লো এর দিকে কারেন্ট ফ্লো হচ্ছে। সো খেয়াল করো, আমাদের এটা বাই কনভেনশন। তার মানে কি ভাইয়া, মনে করো এখানে একটা রোদ আছে, এইখানে একটা ব্যাটারি আছে। সো কি হলো, আমরা পজিটিভ চার্জ থেকে কারেন্ট বের হচ্ছে ধরে নেই, এবং নেগেটিভ যে ছোট দাগটা, সরি ব্যাটারি বড় দাগ থেকে কারেন্ট বের হচ্ছে ধরে নেই, এবং ছোট দাগের মধ্যে কারেন্ট এসে ঢুকছে। এভাবে করে চিন্তা করি যে কারেন্ট ফ্লো এর দিক হচ্ছে এই দিকে, এবং কারেন্ট ফ্লো এর দিক যেটা, সেটাই আসলে পজিটিভ চার্জের ফ্লো এর দিক। সো যদি পজিটিভ চার্জগুলো ফ্লো করতো, তারা কারেন্ট ফ্লো এর দিকে ফ্লো করতেছে। ঠিক আছে, পজিটিভ চার্জের ফ্লো এর দিকটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক। আর বলতো নেগেটিভ চার্জ কোন দিকে ফ্লো করছে, এখান থেকে এই ছোট দাগ থেকে ইলেকট্রনগুলো বের হচ্ছে এদিক বরাবর, না ইলেকট্রনগুলো এদিক বরাবর বের হচ্ছে। সো আমরা জানি যে তড়িৎ প্রবাহের দিক বলতে আসলে কোনটাকে বোঝানো হয়। তড়িৎ প্রবাহের দিক বলতে পজিটিভ চার্জ যেদিকে ফ্লো হচ্ছে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক, আর ইলেকট্রনের ফ্লোটা যেদিকে হয় বা নেগেটিভ চার্জের ফ্লোটা যেদিকে হয়, তড়িৎ প্রবাহ কিন্তু তার উল্টা দিকে হচ্ছে, তাই না? সো এইবার আসো, আমাদেরকে কি বলছে, এবার খেয়াল করো আমাদেরকে কি বলছে। আমাদেরকে বলছে যে ভাই 2 রকমের চার্জের কারণে মনে করো তড়িৎ প্রবাহ হচ্ছে। আমাদেরকে বলছে মনে করো 2 রকমের চার্জের ফ্লো এর কারণে তড়িৎ প্রবাহ হচ্ছে। তো কি দেখা গেল, দেখা গেল এই একটা প্রস্থচ্ছেদ, এই প্রস্থচ্ছেদের মধ্যে 40টা ইলেকট্রন ডান দিক থেকে বাম দিকে গেল। আচ্ছা ভালো কথা। সো মনে করলাম এখানে আমাদের অনেকগুলো ইলেকট্রন আছে, এইখানে মনে করো এই 40টা ইলেকট্রন এই জায়গাতে আছে, এইখানে মনে করো 40টা ইলেকট্রন আছে। এই 40টা ইলেকট্রন কি করছে, ডান দিক থেকে এই ইলেকট্রনগুলা বাম দিকে গেছে, এই প্রস্থচ্ছেদের মধ্যে ডান দিক থেকে বাম দিকে গেছে। তাহলে ভাইয়া বলো তো, তড়িৎ প্রবাহের দিক এই ইলেকট্রনের জন্য তড়িৎ প্রবাহটা কোন দিকে হয়েছে, বামে হয়েছে না ডানে হয়েছে? বলো তো তড়িৎ প্রবাহটা কোন দিকে হয়েছে, বামে হয়েছে নাকি ডানে হয়েছে? তড়িৎ প্রবাহ কি এই দিকে হয়েছে, তড়িৎ প্রবাহ কি এই বাম দিকে হয়েছে নাকি? ইলেকট্রন যেদিকে ফ্লো হয়, তড়িৎ প্রবাহ কি সেই দিকে ধরা হয়? না, তড়িৎ প্রবাহ কিন্তু হয়েছে তার উল্টা দিকে, এই দিক বরাবর তড়িৎ প্রবাহ হচ্ছে। তড়িৎ প্রবাহ হচ্ছে ডান দিক বরাবর। যখন ইলেকট্রন, এটা তো ইলেকট্রন, এটা নেগেটিভ চার্জ, এটা ইলেকট্রন। সো ইলেকট্রন যখন ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে, তার মানে তড়িৎ প্রবাহ কিন্তু হচ্ছে ডান দিক বরাবর, ঠিক না? আবার আরেকটা কথা বলছে যে এই একই পরিবাহীর মধ্যে দিয়ে কি হয়েছে জানো, এই একই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কি হয়েছে, একই সময় ব্যবধানের মধ্যে এগুলা হচ্ছে মনে করো পজিটিভ চার্জ, এগুলা হচ্ছে মনে করো পজিটিভ চার্জ, এগুলা হচ্ছে পজিটিভ চার্জ। সো পজিটিভ চার্জগুলা কি করছে,
এরা গেছে বাম দিক থেকে ডান দিকে, এই পজিটিভ চার্জগুলো গেছে বাম দিক থেকে ডান দিকে। তাহলে বলো তো পজিটিভ চার্জের ফ্লোয়ের জন্য কারেন্টের ফ্লো কোন দিকে হবে? পজিটিভ চার্জের ফ্লোয়ের জন্য কিন্তু কারেন্টের ফ্লো আবারও ডান দিক বরাবর হবে। পজিটিভ চার্জের ফ্লোয়ের জন্য কিন্তু কারেন্টের ফ্লো আবারও ডান দিক বরাবর হবে। তাহলে টোটাল কারেন্ট কত ফ্লো হলো? টোটাল কারেন্ট কত ফ্লো হলো? আমরা টোটাল কারেন্টকে এভাবে লিখতে পারি যে ঠিক আছে, টোটাল কারেন্ট হচ্ছে আমাদের ওই যে 40টা প্রোটনের যে চার্জ, সেটাই তো কিউ। দেখো আই সমান কি ছিল? কিউ বাই টি। সো 40টা প্রোটনের যে চার্জ ডিভাইডেড বাই 10 সেকেন্ড, এটা যেই দিকে তড়িৎ প্রবাহ করছে, 40টা ইলেকট্রন 10 সেকেন্ডে কিন্তু একই দিকে তড়িৎ প্রবাহিত করছে। দুইটা উল্টা দিকে যাচ্ছে, কিন্তু ইলেকট্রন যেদিকে যায় তড়িৎ প্রবাহটা কি তার উল্টা দিকে হচ্ছে কিন্তু। সো তাইলে খেয়াল করো, এখানে 40 প্রোটন ডিভাইডেড বাই 10, প্রোটনগুলা যে কারেন্ট ফ্লো করতেছে বা পজিটিভ চার্জ যে কারেন্ট ফ্লো করছে সেটার পরিমাণ এটা, এবং ইলেকট্রনগুলা যে কারেন্ট ফ্লো করতেছে সেটার পরিমাণ এটা। সো এই দুইটা যেহেতু একই দিকে, টোটাল কারেন্ট বের করার জন্য দুইটাকে আমরা যোগ করে দিব। এখন বলো তো আমাদের প্রোটনের যেই চার্জ সেটা কি ইলেকট্রনের চার্জের সমান না? তাইলে এখানে আমি পি এর জায়গায় মান প্রকাশ করার জন্য, যেহেতু প্রোটনের চার্জ এবং ইলেকট্রনের চার্জ সেম, মান সেম, তো এখানেও লিখলাম ই ডিভাইডেড বাই 10 প্লাস 40 ই ডিভাইডেড বাই 10। তাহলে এখান থেকে আসলো 80 ই ডিভাইডেড বাই 10, অর্থাৎ 8 ই। 8 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, এত অ্যাম্পিয়ার হচ্ছে আমাদের টোটাল কারেন্টের মান। টোটাল কারেন্টের ভাইয়া ওইটা চিন্তা করো না, একই তার দিয়ে একই সাথে কিভাবে প্লাস যায় কিভাবে মাইনাস যায় ওই কমপ্লেক্স চিন্তা করিরই না। এটা জাস্ট একটা বেসিক আইডিয়া দেওয়া তড়িৎ প্রবাহ ক্যালকুলেশনের জন্য, বুঝতে পারছো? নর্মালি যেটা দেখা যাবে যে পজিটিভ চার্জগুলো আসলে প্রোটন কখনো ফ্লো হয় না, সবসময় কিন্তু ইলেকট্রনগুলো ফ্লো এর কারণেই তড়িৎ পরিবহনটা হয়। এই ম্যাথটা আমরা জাস্ট কনসেপ্টটা স্ট্রং করার জন্যই হচ্ছে এই ম্যাথের ডাটাগুলো এভাবে দেওয়া, এটা সিরিয়াসলি নেওয়ার দরকার নেই এখন, ঠিক আছে? বুঝছো? ঠিক আছে, গুড, ওকে, ঠিক আছে। সো তাহলে যেটা বললাম যে আমাদের তড়িৎ প্রবাহ যেটা, সেই তড়িৎ প্রবাহ কিন্তু সবসময়ই পজিটিভ চার্জ যেদিকে ফ্লো হয় আমরা ধরে নেই তড়িৎ প্রবাহ সেই দিক বরাবর হচ্ছে, আর ইলেকট্রন বা নেগেটিভ চার্জ যেদিকে ফ্লো হয় তড়িৎ প্রবাহটা কিন্তু তার উল্টা দিকে হচ্ছে বলে আমরা ধরে নেই। এইটা নিয়ে কি কারোর ডাউট আছে? এটা একটু জানাও আগে। এইটা নিয়ে কারোর কোনো ডাউট আছে নাকি আগে এটা জানাও। ঠিক আছে, না এটা নিয়ে কারোর ডাউট নেই, তাহলে তো হয়ে গেল। তাহলে আমরা দেখো সহজ জিনিস কি বলছে, দুই রকমের চার্জ আমরা জানি, একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ। সো নেগেটিভ চার্জ ডান দিক থেকে গেছে বাম দিকে এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, তাহলে এটার জন্য কতটুকু কারেন্ট ফ্লো হয়েছে? এই ইলেকট্রন যখন এদিকে গেছে, সেপারেট, দুটা সেপারেট চিন্তা করো, এখানে সেপারেট আছে 40টা ইলেকট্রন আর এই পাশে আছে সেপারেটলি 40টা প্রোটন। তাহলে 40টা ইলেকট্রন যখন ডান দিক থেকে বাম দিকে আসলো তখন তড়িৎ প্রবাহ কত হবে? কিউ ডিভাইডেড বাই টি। তো একটা ইলেকট্রনের চার্জই হচ্ছে ই পরিমাণ, তাহলে 40টা ইলেকট্রনের চার্জ কত? 40 ই ডিভাইডেড বাই 10। এটা কার জন্য তড়িৎ প্রবাহ? এটা ইলেকট্রন পাস করার কারণে তড়িৎ প্রবাহ কত বের করলাম। এই কাহিনী শেষ, এই আলাপ বাদ। এইবার আসো, শুধুমাত্র এখানে ইলেকট্রনই পাস করে নাই, আরও এক ধরনের চার্জ, প্রোটন চার্জ বা পজিটিভ চার্জ, সেটা কি করছে? উল্টা দিকে গেছে। সো এখানে যেই চার্জগুলো আছে সেটা হচ্ছে প্রোটন বা সেটা হচ্ছে পজিটিভ টাইপের চার্জ। এই পজিটিভ টাইপের চার্জ যেগুলো আছে সেইগুলাও যখন 10 সেকেন্ডে 40টা প্রোটন বাম দিক থেকে ডানে অতিক্রম করছে তখন তড়িৎ প্রবাহের মান হচ্ছে এত। এখন প্রোটনের জন্যও তড়িৎ প্রবাহের দিক যেদিকে, ইলেকট্রনের জন্যও তড়িৎ প্রবাহের দিক সেই দিকে। তাহলে এই দুইটা চার্জ যখন এভাবে করে অতিক্রম করছে, একটা প্রস্থচ্ছেদকে যখন অতিক্রম করছে, তখন টোটাল কারেন্ট কত সেইটাই আমরা টোটালটা যোগ করে বসাই দিছি। কথা বুঝছো? ঠিক আছে। সো প্রোটনের চার্জের মান কত? ইলেকট্রনের চার্জ যা প্রোটনের চার্জও তাই, তাই না? সো এই কারণে প্রোটনটা যেটা সেইটাকে আমরা এখানে চার্জের জায়গায় ই বসাই দিছি। ঠিক আছে। দিক যদি উল্টা হতো, উল্টা না বলতেছো যে দিক যদি একই দিকে যাইতো, ধরো 40টা ইলেকট্রনও গেছে 40টা প্রোটনও গেছে, তাহলে বলো তো নেট কত চার্জ আসলে ফ্লো করলো? জিরো চার্জ ফ্লো করলো না, তাহলে তো কারেন্টই ফ্লো হইলো না। বুঝছো? নেক্সট
বলো, কারোর কোনো ডাউট আশা করি নাই এবার? ঠিক আছে, গুড, গেল। ওকে, এইবার আসো এই গ্রাফটা দেখো কি বলছে। সময়ের সাথে সাথে দেখো তড়িৎ প্রবাহের মান আস্তে আস্তে কমছে, অর্থাৎ এটা একটা ভ্যারিয়েবল কারেন্ট ফ্লো দেখাচ্ছে। বলো তো এইখানে আমাদের টোটাল চার্জ কত? এইখানে আমাদের টোটাল চার্জ কত? এটা কত নাম্বার প্রবলেম ছিল? 3 নাম্বার। 3 নাম্বার, এটা করে দিব না, করো। হ্যাঁ, সময় চাইছো, করো। কারেন্ট ফ্লো কত? গুড, দেখো। সো এইখানে আমাদের আই ভার্সেস টি, যেহেতু একটা পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র, যেহেতু একটা পরিবর্তনশীল তড়িৎ প্রবাহ, সো তাহলে মনে আছে আমরা কি বলছিলাম? এই যে কেস 3তে একরকম দেখাইছিলাম না, যে যদি এরকম গ্রাফ দেওয়া থাকে তখন এরিয়া বের করলেই কিন্তু আমরা টোটাল চার্জ কত পেয়ে যাই। সো যখন আমাদের এরকম গ্রাফ দেওয়া আছে তখন কিন্তু টোটাল এরিয়াটা বের করলেই কাহিনী শেষ। তাহলে টোটাল এরিয়া কত? মোট এরিয়া কত? মোট এরিয়াটাই হচ্ছে কিউ টোটাল। সো কিউ টোটাল হচ্ছে টোটাল এরিয়া। তো এই এরিয়াটা কতটুকু? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এখান থেকে আসে 20 কুলম্ব। ঠিক আছে, এখান থেকে আসে 20 কুলম্ব। গ্রাফটা ঝাপসা লাগতেছে? ওকে, সহজ সহজ অঙ্ক এগুলো। চলো পরের প্রবলেমটা দেখি। এটা লিখে ফেলো, কত নাম্বার এটা? 4 নাম্বার প্রবলেম। প্রশ্ন তোলার দরকার নাই, অ্যান্সার কি হবে দেখো। আই একটা ভ্যালু দেওয়া আছে, আই সমান সমান 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 5। আই সমান সমান এত হলে টি সমান 1 সেকেন্ড থেকে টি সমান 2 সেকেন্ড সময়ে তারের প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ আধান অতিক্রম করবে? দেখো এতক্ষণ পর্যন্ত আই এর মানটা ফিক্সড ছিল, যে আই ধরো 10 কুলম্ব, বা সরি আই হচ্ছে ধরো 4 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার, এরকম আই এর মানটা কিন্তু ফিক্সড ছিল। সো যখন ফিক্সড তখন কিন্তু টি এর সাথে গুণ দিলেই টোটাল চার্জ বের হয়ে যাচ্ছিল। কিন্তু এইবার আমাদের আই এর মানটা ফিক্সড না, ভ্যারিয়েবল। যেমন আই মান যখন যখন সময়ের মান 0, একদম সময় গণনা যখন থেকে আমরা শুরু করলাম সেই সময় কিন্তু তড়িৎ প্রবাহের মান 5 অ্যাম্পিয়ার। দেখো টি এর মান 0, 0 বসালে আই সমান সমান 5 অ্যাম্পিয়ার হয়। টি এর মান যখন 1 সেকেন্ড, তখন আমাদের আই এর মান কত? 3, 4, 5, 5 আর 5 10, 2 সেকেন্ডে কারেন্টের মান হচ্ছে 10 অ্যাম্পিয়ার। অর্থাৎ সময়ের সাথে সাথে কিন্তু এখানে আমাদের তড়িৎ প্রবাহের যে মান সেটা পরিবর্তন হচ্ছে। ঠিক আছে না? এখন আমরা বের করতে চাই যে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড যেই মুহূর্তটা আছে, এই মুহূর্তে তারের প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ আধান অতিক্রম করবে। সো খেয়াল করো, বুঝতেই পারছো ভ্যারিয়েবল যেহেতু আমাদের তড়িৎ ক্ষেত্রটা, সরি তড়িৎ প্রবাহটা যেহেতু পরিবর্তনশীল, সে কারণে আমরা ক্ষুদ্র ডিকিউ বের করার জন্য আই এর সাথে ডিটি গুণ করতাম। সো যখন আমরা টোটাল কিউ চাই তখন কি করতে হবে? তখন আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। আই এর মানটা হচ্ছে 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 5, এটা আই এর মান বসায় দিলাম, ডিটি লিমিট কত বসাবা? 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড। তাহলে এখান থেকে 3t স্কোয়ার ডিটি, এটাকে আর ভেঙে ভেঙে করার দরকার আছে? এটা পারবা না তোমরা? 3t স্কোয়ার ডিটি প্লাস 2t ডিটি প্লাস 5 ডিটি, প্রত্যেকটার লিমিট হচ্ছে 1 থেকে 2 সেকেন্ড, 1 থেকে 2 সেকেন্ড, 1 থেকে 2 সেকেন্ড। বলো তো 3t স্কোয়ার ডিটি এটাকে কি লেখা যায়? টি স্কোয়ার ডিটি মানে কি? টি কিউব বাই 3 না? টি কিউব বাই 3, এটা আমি করব না, এটা এভাবে রেখে যাব। 2t স্কোয়ার ডিটি মানে কত? টি ডিটি মানে কত? টি স্কোয়ার বাই 2, 1 থেকে 2 প্লাস 5 কে সামনে নিয়ে এসে টি রাখলে 1 থেকে 2। ক্যালকুলেট করতে পারবা? এটা ক্যালকুলেট করে ফেলবা। 15 কুলম্ব আসবে বলতেছে একজন, অনেকেই বলছে 15 কুলম্ব। ঠিক আছে, হাতে যন্ত্র আছে, গুড। অ্যান্সার 22 অ্যাম্পিয়ার হবে না,
যদি 0 থেকে 2 দিতাম তাহলে হয়তো 22। তুমি মনে হয় 0 থেকে হিসাব করে ফেলছো। এখানে বলছে কি দেখো, টি সমান 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড সময় তারের প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো হবে। সো তাহলে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের তুমি বের করে ফেলছো 0 থেকে 2 সেকেন্ড, আমাদের বলছে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে কত, বুঝছো? ঠিক আছে, চলো হিসাব করে দেই। তোমরা আবার বলতেছো ভাই হিসাব করে দেন, চলো ক্যালকুলেট করে দেখি কি আসে। ওকে, দেখো এখান থেকে 3 3 কাটাকাটি হয়ে যাচ্ছে, এই যে এই 3 কাটা, 2 কিউব মাইনাস 1 কিউব প্লাস এই 2 কাটা, 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার প্লাস 5 ইন্টু 2 মাইনাস 1, 2 কিউব 8 মাইনাস 1 হচ্ছে 7 প্লাস 3 প্লাস 5 15 কুলম্ব। এই তো, এটা আবার নিজে আবার কইরে দিতে বলছে, কে নামটা পড়ি আমি একটু, মোহাম্মদ আরিয়ান। ঠিক আছে, ডান, সহজ, আশা করি পারবা। সো তাহলে কেন এটা করলাম, কখন এরকম ইন্টিগ্রেশন করতে হবে, এইটা কি তোমরা বুঝছো? কোন সময় আমরা ইন্টিগ্রেশন করব এটা কি বুঝছো? কেন ইন্টিগ্রেশন? কারণ আমাদের তড়িৎ প্রবাহটা যখন ভ্যারিয়েবল থাকবে তখন তো আমাদের প্রত্যেক সেকেন্ডে কত কুলম্ব চার্জ এটা তো ফিক্স না। সেই কারণে আমাদের ক্ষুদ্র ডিটিতে কতটুকু চার্জ, কতটুকু কারেন্ট ফ্লো, সেই দুইটাকে গুণ করে ছোট্ট চার্জের পরিমাণটা বের করতে হবে। তারপরে টোটাল চার্জ বের করার জন্য পুরোটাকে ইন্টিগ্রেট করে হিসাব করতে হবে। সিম্পল, গুড, ক্লিয়ার। ওকে, এইবার আসো আমরা আরেকটা সুন্দর জিনিস দেখি, সেটা হচ্ছে তারণ বেগ বলতে কি বোঝায়, বা ড্রিফট ভেলোসিটি এই জিনিসটা বলতে কি বোঝায়। এর ইংরেজি নামটা হচ্ছে ড্রিফট ভেলোসিটি। ড্রিফট ভেলোসিটি, এটার মানেটা কি আসলে? তো ভাইয়া, যে কোনো একটা পরিবাহীর মধ্যে যে ফ্রি ইলেকট্রনগুলো থাকে, যে মুক্ত ইলেকট্রনগুলো থাকে, তোমার কাছে কি মনে হয় এই মুক্ত ইলেকট্রনগুলো এক জায়গাতে বসে থাকে? কখনোই না। ইলেকট্রনগুলো কিন্তু সব সময় রুম তাপমাত্রায়, রুম টেম্পারেচারে সব সময় কিন্তু তারা ভ্রমণ করতেছে, সব সময় কিন্তু তারা একটা স্পিডে মুভ করে। সো তাপমাত্রার কারণে তাদের, মানে যে কোনো একটা খণ্ড যদি আমি নেই, যে কোনো একটা পরিবাহী যদি আমি নেই, এই পরিবাহীর মধ্যে যে সমস্ত ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলো কিন্তু সব সময় র্যান্ডম একটা গতিতে তারা মুভ করতেছে, র্যান্ডম একটা মোশনে তারা মুভ করতেছে। এই স্পিডটা কিন্তু অনেক বেশি। কত বেশি জানো? রুম টেম্পারেচারটা প্রায় 10⁶ এর আশেপাশে, 10⁶ মিটার পার সেকেন্ড, এই রেঞ্জে 10⁶ মিটার পার সেকেন্ড এই রেঞ্জে দেখা যায় যে ইলেকট্রনগুলা সবসময়, ফ্রি ইলেকট্রনগুলো একটা পরিবাহীর মধ্যে তারা র্যান্ডমলি এরকম একটা মোশনে তারা গতিশীল আছে। এটা কিন্তু কোনো বাইরে থেকে ব্যাটারি ট্যাটারি কানেক্ট করা হয় নাই, কিচ্ছু না, জাস্ট একটা পরিবাহীটাকে আমি রেখে দিছি। সো যখন পরিবাহীটাকে রেখে দেওয়া হয়েছে, কোনো প্রান্তে কানেক্টেড না, রোধ কানেক্টেড না, ব্যাটারি কানেক্টেড না, ক্যাপাসিটর কিচ্ছু কানেক্টেড না, জাস্ট একটা সিম্পল খণ্ড টেবিলের উপর রেখে দিছি। সেখানে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো কিন্তু সব সময় এরকম একটা মোশনে তারা গতিশীল। কি কারণে? অনেকটা গ্যাসের কণাগুলার মতন, গ্যাসের কণাগুলো আমাদের এই যে বায়ুর মধ্যে যে গ্যাস, যে অণুগুলো আছে, এই অণুগুলা কি যে কোনো এক জায়গায় বসে আছে? না, কিন্তু এটা কিন্তু সব সময় ছোটাছুটি করতেছে। ঠিক তেমনি পরিবাহীর মধ্যে যে ইলেকট্রনগুলা, সেগুলাও অনেকটা ওই গ্যাসের মতনই, তারা কিন্তু সব সময় রুম টেম্পারেচারে তারা একটা নির্দিষ্ট গতিতে গতিশীল থাকে, এখন এই গতিটা থাকার কারণে ওই পরিবাহীর মধ্যে কিন্তু কোনো কারেন্ট ফ্লো হয় না। এই যে যত স্পিডেই তারা মুভ করুক না কেন, এই মোশনের কারণে কিন্তু কোনো কারেন্ট ফ্লো এখানে হয় না। কারণটা কি? কারণটা হচ্ছে, দেখো আমরা কি দেখছিলাম যে প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কতগুলো চার্জ অতিক্রম করছে, সেই সংখ্যাটাকে আমরা বলছিলাম হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ। কিন্তু যখন ইলেকট্রনগুলো এরকম র্যান্ডমলি মুভ করছে, তখন না নেট কোনো চার্জ একটা প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে অতিক্রম করতে পারে না, নেট কোনো চার্জ একটা প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে ক্রস করতে পারে না।
দেখা যায় 10টা ইলেকট্রন বাম দিক থেকে ডান দিকে গেল, আবার 10টা ইলেকট্রন একই সাথে ডান দিক থেকে বাম দিকে আসলো। সো নেট কোনো কারেন্ট আসলে এখানে থাকে না, বুঝতে পারছো? কিন্তু যখন আমরা এই পরিবাহীটার দুই পাশে তড়িৎ ক্ষেত্র দিব, তোমাদের মনে আছে? একটু মনে করে দেখো তো ভাইয়া, বাহ্যিক যখন একটা তড়িৎ ক্ষেত্র থাকে, বাহ্যিক যখন একটা ই ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র থাকে, বলতো তড়িৎ ক্ষেত্র থাকলে পজিটিভ চার্জ কোন দিকে ফ্লো করবে? বাম দিকে যাবে নাকি ডান দিকে যাবে? মনে আছে? তড়িৎ ক্ষেত্রের দিকে যায় নাকি উল্টা দিকে যায়? ডান দিকে যাবে। পজিটিভ চার্জ কিন্তু যায় ডান দিকে, আর নেগেটিভ চার্জ কোন দিকে যায়? নেগেটিভ চার্জ কিন্তু যায় বাম দিকে। সো তড়িৎ ক্ষেত্রের দিক যেদিকে, পজিটিভ চার্জ সেই দিকে যায়, নেগেটিভ চার্জটা তার উল্টা দিকে আসে। তো আমরা এই পরিবাহীর দুই পাশে যদি কোনোভাবে তড়িৎ ক্ষেত্র দিতে পারি, বাহ্যিক তড়িৎ ক্ষেত্র দিতে পারি, ভাই তড়িৎ ক্ষেত্র কেমনে দিবেন? তড়িৎ ক্ষেত্র দিব ব্যাটারির মাধ্যমে। সো যখন ব্যাটারি যুক্ত করার কারণে ব্যাটারির দুই পাশে বিভব পার্থক্য থাকবে, ওই বিভব পার্থক্যের কারণে কিন্তু তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। আমরা কি জানি? বিভব পার্থক্য থাকলে কিন্তু একটা তড়িৎ ক্ষেত্র থাকবে, ডেল্টা ভি, ভি সমান সমান ই ইন্টু ডি, পড়ছিলাম না আমরা? সো যদি ব্যাটারি একটা বিভব পার্থক্য নিয়ে আসে, সে কিন্তু তার সাথে একটা ইলেকট্রিক ফিল্ডও নিয়ে আসবে। সো যাই হোক, ওটা নিয়ে পরে আলোচনা করব। সো আমরা যখন ব্যাটারির সাহায্যে একটা বাহ্যিক তড়িৎ ক্ষেত্র এখানে প্রয়োগ করি, পরিবাহীর দুই পাশে যখন আমরা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করি, তখন যেটা দেখা যায় যে, মনে করো এখানকার আগে একটা ইলেকট্রন কি করতো? মনে করো এইভাবে করে সে মুভ করতো, এইভাবে করে সে মনে করো মুভ করতো। এখন যখন আমরা বাহ্যিক একটা তড়িৎ ক্ষেত্র দিলাম, এই যে প্লাস থেকে মাইনাস এই দিক বরাবর একটা তড়িৎ ক্ষেত্র দিলাম, তখন বলতো এটা তো ইলেকট্রনের গতি ধরছিলাম, তাহলে ইলেকট্রনটা আসলে কোন দিকে যাবে? বাম দিকে যাবে। তড়িৎ ক্ষেত্র যেদিকে, ইলেকট্রন কি সেই দিকে যায়? না, তার উল্টা দিকে যাবে। সো দেখা যাবে কি, যে আমাদের যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনের গতিটা একটু অন্যরকম হবে। কেমন হবে দেখো? ইলেকট্রনের গতিটা দেখা যাবে সেটা আগের মতন প্যাটার্নই ফলো করতেছে, হয়তোবা আগের মতন প্যাটার্নই হয়তোবা ফলো করবে, কিন্তু খেয়াল করে দেখছো তার গতিটা কিন্তু একটু ডান দিকে শিফট হয়ে গেছে। এই বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের প্রভাবে, বাহ্যিক এই তড়িৎ ক্ষেত্রের প্রভাবে আগে আমাদের ইলেকট্রনটা আসতো কোন জায়গায়? আগে আমাদের ইলেকট্রনটা আসতো এই জায়গায়, এইখানে আসতো। আর এখন এই বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের প্রভাবে দেখো ইলেকট্রনটা কিন্তু ডান দিকে তার একটা সরণ ঘটছে। দেখছো, আগে কিন্তু যে জায়গায় চলে আসতো, এখন এই বাহ্যিক তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করার কারণে ইলেকট্রনটা একটু ডান দিকে হেলে গেছে, ডান দিকে একটু সরে গেছে, একটু শিফট হয়ে গেছে, একটু ড্রিফট করে ফেলছে। সো এই যে দূরত্বটা সে অতিক্রম করলো, মনে করলাম এই দূরত্বটা হচ্ছে ডি। তো এই ডি বাই টি যেটা, মানে যতটুকু সময় তার এই ছোট্ট ডিটা হয়েছে, সেইটাকেই আমরা বলছি তার তারণ বেগ, সেইটাকে আমরা বলছি তার তারণ বেগ বা ড্রিফট ভেলোসিটি। কথা বুঝছো কি বললাম? যখন আমরা একটা বাহ্যিক তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করছি, তড়িৎ ক্ষেত্রের প্রভাবে চার্জগুলা কি করবে? তারা একটু তড়িৎ ক্ষেত্রের জন্য মুভ করা শুরু করবে না? পজিটিভ চার্জ হলে সেটা ইলেকট্রিক ফিল্ডের দিকে মুভ করবে, নেগেটিভ চার্জ হলে তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে যাবে। সো দেখা যাচ্ছে এখানকার যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটা আগে এরকম ইয়া কালারের, বেগুনি কালারের একটা পথ সে ফলো করতো, কিন্তু যখন বাহ্যিক একটা তড়িৎ ক্ষেত্র দেওয়া হলো, তখন তার পথটা একটু ডান দিকে শিফট হয়ে গেছে। দেখো, যেটা সোজা যাচ্ছিল আগে, সেই পথটা এখন সোজা না গিয়ে একটু এরকম যাবে। যেটা আগে এরকম গেছিল সেটা একটু ডান দিকে এরকম হেলে যাবে, যেটা আগে এরকম গেছিল সেটা আরেকটু দিকে হেলে যাবে, যেটা এরকম ফেরত আসছিল সেটা একটু এদিকে চেপে আসবে। মানে সব সময় তার ডান দিকে একটা মোশন কিন্তু থাকছে। তো এই একক সময় তার এই যতটুকু তার ছোট্ট ছোট্ট সরণটা হলো, এইটাকেই আমরা বলছি তার তারণ বেগ বা ড্রিফট ভেলোসিটি। এবং এই ড্রিফট ভেলোসিটিটার কারণেই কিন্তু তড়িৎ প্রবাহিত হয়। এর মান কেমন জানো? এর মান কেমন জানো? এর রেঞ্জটা মিলিমিটার পার সেকেন্ড এককে, 10⁻³ বা -4 মিটার পার সেকেন্ড, এইরকম রেঞ্জে ড্রিফট ভেলোসিটির স্পিডটা হয়। অর্থাৎ ইলেকট্রনগুলার নেট যে সরণ, ওই বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের প্রভাবে তার যে নেট সরণ ডিভাইডেড বাই টি, সেইটাকেই আমরা বলছি তার ড্রিফট ভেলোসিটি বা তারণ বেগ। বুঝতে পারছো তারণ বেগটা কি? সো এবার সংজ্ঞাটা পড়ি। সংজ্ঞাটায় কি বলছে দেখো,
একটা পরিবাহীতে প্রযুক্ত বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের প্রভাবে মুক্ত ইলেকট্রন সমূহ যে গড়বেগে সঞ্চালিত হয় তাকে তারণ বেগ বলে। বইয়ের সংজ্ঞা, ঠিক আছে? যে বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের প্রভাবে মুক্ত ইলেকট্রনগুলোর যে গড়বেগ থাকে, মুক্ত ইলেকট্রনগুলো যে গড়বেগে সঞ্চালিত হয় তাকে তারণ বেগ বলে। বুঝছো? তাকে তারণ বেগ বলে। ভাইয়া জিনিসটা না অনেকটা কিরকম, তোমাকে বলি, একটা ছোট্ট এক্সাম্পল দিই। জিনিসটা অনেকটা এরকম, তোমরা অনেক সময় খোলা মাঠে সন্ধ্যার দিকে দাঁড়ালে দেখবা যে মাথার উপরে কিন্তু অনেকগুলা মশা ভন ভন করে। তোমরা কি এই সিনারিওর সাথে পরিচিত কিনা? গ্রামের দিকে গেলে বা ঢাকা শহরেও মাঠের মধ্যে যদি দাঁড়াও, ফাঁকা মাঠ, তুমি দেখবা আশেপাশে আর কোথাও কোনো মশা টশা নাই, তোমার বন্ধুর মাথার উপরে বা তোমার নিজের মাথার উপরে অনেকগুলা মশার একটা ঝাঁক তারা এরকম করে ঘোরাফেরা করতেছে। তো এই যে মশাগুলা যে ঘোরাফেরা করতেছে না, ওদের একটা ভালো স্পিড আছে না, ভালো একটা স্পিড আছে, কিন্তু তারা ওই স্পিডে থাকলেও তাদের যে ঝাঁকটা, সেই ঝাঁকটা কিন্তু নড়ে না। তাদের ওই ঝাঁকটা কিন্তু তোমার মাথার উপরে থেকেই মশাগুলা উল্টা পাল্টা করে মুভ করতে থাকে। ঠিক এইখানে ইলেকট্রনগুলা যেভাবে করে মুভ করে। কিন্তু বলো তো, ধরো একটা দমকা বাতাস আসলো, বা তোমার বন্ধু কি করলো, একটা হাত পাখা নিয়ে মাথার উপর একটা বাতাস দিল, তখন বলো তো পুরা ঝাঁকটাই একটা দিকে সরে যাবে না, একটা দিকে ড্রিফট হয়ে যাবে না, একটা দিকে সরে যাবে না? তো আমরা এই সরণবায়ী সময়টাকেই বলছি তারণ বেগ। বুঝছো? তো একক সময় ওই ঝাঁকটা যতটুকু সরলো, ঝাঁকটা পুরাটা যতটুকু সরলো, সেইটাকেই আমরা বলছি তারণ বেগ। বুঝতে পারছো? শহীদ মিনারে গিয়ে এক্সপিরিয়েন্স হয়েছিল, এটাই আর কি। হ্যাঁ, মাগরিবের টাইম এরকম হয়, রাইট। সো তাহলে এখানে বিষয়টা এক্স্যাক্টলি সেই রকম, হ্যাঁ, যে আমাদের এই যে ইলেকট্রন যেগুলো মুভ করতেছে, সেই ইলেকট্রনগুলো নর্মাল রুম টেম্পারেচার অনেক মুভ করতেছে, কিন্তু নেট কোনো সরণ নাই। যখনই বাহ্যিক একটা তড়িৎ ক্ষেত্র দিলাম, তখনই দেখা যাচ্ছে তাদের একটা ছোট্ট নেট সরণ হলো। এই সরণবায়ী সময়টাকে আমরা বলতেছি কি বলতো, তারণ বেগ। এখন তোমাদের মাথায় আরেকটা প্রশ্ন আসবে, ভাই আমরা যখন সুইচ অন করতেছি, সুইচ অন করার সাথে সাথেই তো ভাই দেখি লাইট জ্বলে, ফ্যান জ্বলে, তাহলে আপনি যে বললেন যে এত ছোট্ট একটা স্পিড, তাদের এত ছোট্ট মিলিমিটার পার সেকেন্ড, তো ভাই তার তো বিশাল তার দিয়ে আমার এখানে ফ্যানের সুইচ থেকে আমার তো ফ্যানের যেই দূরত্ব, এটা তো অনেক বেশি, মানে অনেক লম্বা একটা তার দিয়ে গেছে। তো ভাই আমি যদি আজকে সুইচ অন করি, যত দূরে ফ্যানের সুইচ আর ফ্যান, আজকে সুইচ অন করলে তো দেখা যেত যে ওই তার বেয়ে যদি মিলিমিটার পার সেকেন্ড একক এত স্লো যায়, তাহলে তো ভাই এটা আজকে সুইচ অন করলে কালকে ফ্যান চলার কথা। কিন্তু আমরা তো এরকম দেখি না, আমরা তো ইনস্ট্যান্ট একটা রিয়াকশন দেখি, যে সুইচ অন করলাম সাথে সাথে ফ্যান চললো, সুইচ অন করলাম সাথে সাথে লাইট জ্বললো। কিন্তু এতই স্লো যদি মুভ করে, তাহলে ভাই একটা সার্কিট আপনি যদি এমনি চিন্তা করেন, 9-10 তো আমরা শিখছি না যে এরকম সার্কিট আছে, এটা ব্যাটারি, এখানে একটা রোধ। তো ভাই যদি ব্যাটারি থেকে আপনি এই ইলেকট্রন, যখন আপনি ব্যাটারি কানেকশন দিলেন, এখান থেকে তো ইলেকট্রনটা তাইলে এই পুরাটা ফ্লো করে আস্তে আস্তে তো ভাই শহীদ হয়ে যাবে। আমার দেখা যাবে 3 দিন পরে আমার লাইট লাগবে, আমি আজকে সুইচ অন করে বসে থাকবো। কিন্তু এরকম তো হয় না, আমরা তো সুইচ দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্টানিয়াসলি কারেন্ট চলতে দেখি। তো তাহলে এটা কেন হয়? জিনিসটা অনেকটা কেমন দেখো, মনে করো যে একটা সৈন্য সামন্ত আছে, হ্যাঁ, মানে অনেক একটা সৈন্যের একটা গ্রুপ আছে। তো এটা হচ্ছে সেই সৈন্যদের গ্রুপ, এইটা হচ্ছে মনে করো সৈন্যদের গ্রুপ, এটা হচ্ছে সেই সৈন্যদের গ্রুপ, সৈন্যদের বিশাল গ্রুপ, হ্যাঁ, সৈন্যদের মনে করো বিশাল একটা গ্রুপ, বিশাল লম্বা একটা গ্রুপ। আর এইখানে আছে মনে করো ওদের ক্যাপ্টেন, ওদের দলনেতা। তো এই দলনেতা বলতো যেই মুহূর্তে বলবে, এই দলনেতা যেই মুহূর্তে বলবে যে সবাই সামনে আগাও, দলনেতা যেই মুহূর্তে বলবে এই সামনে আগাও, তখন কি প্রথমে ও সামনে আগাবে, তারপরে ও আগাবে, তারপর ও আগাবে, তারপর ও আগাবে, এইভাবে হবে? নাকি সামনে আগানোর কথা বলা মাত্রই, যখন যেই মাত্র শব্দটা ওর কানে এসে পৌঁছাবে যে সামনে আগাতে বলছে, তখন সবাই কিন্তু একসাথে পা বাড়াবে, সবাই কিন্তু একসাথে সামনের দিকে আগানো শুরু করবে, ইনস্ট্যান্টলি হবে জিনিসটা, তাই না? সো যেই মুহূর্তেই সৈন্য, এই নেতা, যেই মুহূর্তে এই নেতা বলবে এই সামনে আগাও সবাই, তখনই কিন্তু সাথে সাথে প্রত্যেকে কিন্তু এক প্যাক করে সামনে আগাবে, সবাই কিন্তু তখন একসাথে সামনে আগাবে, সবাই কিন্তু তখন একসাথে সামনে আগাবে। সো এইখানেও বিষয়টা একদম তাই হয়,
যে পুরা তার জুড়ে কিন্তু অনেকগুলা চার্জ, অনেকগুলা ইলেকট্রন আছে, প্রচুর ফ্রি ইলেকট্রন আছে। যেই মুহূর্তে আমি সুইচ অন করলাম, ব্যাটারি অন করে দিলাম, বা যেই মুহূর্তে আমি ক্ষেত্র তৈরি করে দিছি, সেই তড়িৎ ক্ষেত্র তো শুধুমাত্র একটা ইলেকট্রনের উপর প্রযুক্ত না, এটা পুরা পরিবাহীর প্রত্যেকটা ইলেকট্রনকে এফেক্ট করবে। প্রত্যেকটা ইলেকট্রনই কিন্তু এরকম করে সরা শুরু করবে। সো তার মানে আমাদের এই যে সার্কিটের মধ্যে যে রোধটা ছিল, সার্কিটের মধ্যে এখানে যেই রোধটা ছিল না, এই রোধের মধ্যেও যেই ইলেকট্রনগুলা ছিল, রোধের মধ্যেও যেই চার্জগুলা ছিল, সেই চার্জগুলা কিন্তু আসলে ইনস্ট্যান্টলি এখানে মুভ করা শুরু করবে। চার্জগুলা ইনস্ট্যান্টলি এখানে মুভ করা শুরু করবে সুইচ অন করার সাথে সাথে। সো তখনই কিন্তু লাইট বাল্ব জ্বলবে। সো কারেন্ট ফ্লো মানে এটা মনে করার কিছু নাই যে ব্যাটারি থেকে চার্জ এসে পুরাটা চার্জ ঘুরে আবার আগের জায়গায় গেলে তখন লাইট জ্বলবে, এরকম কিন্তু কখনো হয় না। যেই মুহূর্তে তুমি সুইচ অন করবা সেই মুহূর্তে এখানে থাকা প্রত্যেকটা ইলেকট্রন, এখানে এই তারের মধ্যে থাকা প্রত্যেকটা ইলেকট্রন সবাই কিন্তু তার নিজের নিজের জায়গা থেকে সামনে আগানো শুরু করবে। সো চার্জের ফ্লো কিন্তু সুইচ অন করার সাথে সাথে বা বর্তনী সম্পূর্ণ করার সাথে সাথেই অ্যাক্টিভেট হয়ে যাওয়া শুরু করবে। বুঝছো? বুঝতে পারছো? ওকে। সো তাহলে এইটা মাথায় রেখো যে আমাদের তারণ বেগের ব্যাপারটা কি। সো আমরা আসলে এখন বের করতে চাই যে ভাই বুঝলাম তারণ বেগ আপনি বের করলেন ভিডি, ড্রিফট ভেলোসিটি দিয়ে। এখন ভাই তারণ বেগের সাথে তড়িৎ প্রবাহের সম্পর্কটা কি? আমরা তড়িৎ প্রবাহ মানে তো দেখছি কিউ বাই টি, আই সমান সমান কিউ বাই টি। আবার আপনি এখানে যেটা নিয়ে আসলেন এটা হচ্ছে তারণ বেগ। তো দুইটার মধ্যে কোনো সম্পর্ক স্থাপন করা যায় কিনা, যে আমাদের তারণ বেগ ভিডি আর একটা হচ্ছে তড়িৎ প্রবাহ, যে ভাই ভিডি বাড়লে কি তড়িৎ প্রবাহ বাড়বে, বা এদের মধ্যে আসলে রিলেশনটা কি, সেটা আমরা একটু জানতে চাই। সো চলো সেটা আমরা একটু দেখে ফেলি। মনে করো খুব সহজ প্রমাণ, একদম ইজি, পানির মতন কঠিন না, একদম ধরো শূন্য স্থানের মতন সহজ। বুঝতে পারছো? শূন্য স্থানের মতন সহজ। সো আমরা এখানে মনে করলাম এই জায়গাতে মনে করো আমাদের একটা প্রস্থচ্ছেদ নিছি, হ্যাঁ, এবং এই প্রস্থচ্ছেদের এই পাশটাতে মনে করো, একটু বাইরে আঁকি এটা, হ্যাঁ, ইলেকট্রনের ঝাঁক আছে। প্রস্থচ্ছেদের এই পাশটাতে ইলেকট্রনের ঝাঁক আছে, এটা আমি ভিতরে আঁকবো, ইভেনচুয়ালি এটাকে ভিতরে আঁকবো। ওকে, এই যে এইখানে আছে হচ্ছে মনে করো আমাদের ইলেকট্রনগুলো, বুঝছো? এইখানে মনে করো ইলেকট্রনের ঝাঁক আছে, আমরা ধরে নিচ্ছি যে এখানে ফ্রি ইলেকট্রনের পরিমাণ কেমন, পুরোটা পরিবাহী জুড়েই তো ফ্রি ইলেকট্রন আছে। আমরা ধরে নিচ্ছি প্রতি একক আয়তনে ইলেকট্রন সংখ্যা সমান সমান n। তারপরে ধরে নিচ্ছি আমাদের তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে a, ইলেকট্রনের চার্জ তো e, আর এই তো প্রতি একক আয়তনে ইলেকট্রন সংখ্যা হচ্ছে মনে করলাম n সংখ্যক। হ্যাঁ, এখন কি কাহিনী হয়েছে শোনো। আমরা তড়িৎ প্রবাহ মানে কি জানতাম? তড়িৎ প্রবাহ মানে হচ্ছে I সমান সমান কিউ বাই টি, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যতগুলো চার্জ অতিক্রম করে সেটাই হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ। এখন আমরা মনে করলাম এইখানে যেই ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনের যে তারণ বেগ, সেই তারণ বেগ হচ্ছে মনে করলাম ভিডি। ঠিক আছে, তারণ বেগ হচ্ছে ভিডি। তার মানে 1 সেকেন্ডে ওই ঝাঁকটা ভিডি পরিমাণ দূরত্ব অতিক্রম করে। কি বললাম? 1 সেকেন্ডে ওই যে মাথার উপরে যেই ঝাঁকটা, 1 সেকেন্ডে ওই ঝাঁকটা ভিডি পরিমাণ দূরত্ব অতিক্রম করে। এটা এন লিখছি, এন 1 সেকেন্ডে ওই ঝাঁকটা ভিডি পরিমাণ দূরত্ব অতিক্রম করে কিন্তু। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের তারণ বেগটা। এখন আমরা দেখলাম টি সময়, স্টপ ওয়াচে আমরা টি সেকেন্ড অপেক্ষা করলাম। টি সেকেন্ড অপেক্ষা করে দেখলাম একদম এই প্রান্তের যে ইলেকট্রনটা আছে না, এই মাথার যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলা টি সেকেন্ডে ডি দূরত্ব অতিক্রম করছে। মনে করো কত দূরত্ব অতিক্রম করছে টি সেকেন্ডে? এই যে এখানে তারা ছিল, এই পাশে তারা ছিল,
1 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে? 1 সেকেন্ডে তারা ডি দূরত্ব অতিক্রম করছে। ঠিক আছে, তো একজন যদি ডি দূরত্ব অতিক্রম করে, এর পাশে পাশে পিছনে যে ইলেকট্রনগুলো আছে তারাও তো প্রত্যেকে ডি দূরত্ব অতিক্রম করছে। তো তাহলে মনে করো টি সময়ে এই যে ইলেকট্রনের ঝাঁকটা তারা টি সেকেন্ডে ডি দূরত্ব অতিক্রম করছে, বুঝছো? টি সেকেন্ডে তারা ডি দূরত্ব অতিক্রম করছে। তাহলে কত বেগে অতিক্রম করছে? তাদের তারণ বেগ তো ভিডি। তাহলে আমরা কিন্তু ভিডি সমান সমান লিখতে পারি ডি ডিভাইডেড বাই টি, তাই না? তাহলে তারা কতক্ষণ সময় ধরে চলছে? ডি ডিভাইডেড বাই ভিডি। কেন ভাই সময়টা আলাদা করে কেন বের করলেন? কেন সময়টা আলাদা করে বের করলেন? কারণ আমরা এই দেখো সময়টা কিন্তু মূলত টার্গেট কি ছিল? মূলত টার্গেট কি ছিল? আই এর সাথে একটা সম্পর্ক স্থাপন করা কিন্তু টার্গেট ছিল, যে আই এর সাথে ভিডি এর সম্পর্ক স্থাপন করা একটা টার্গেট ছিল। সো আমরা টিটাকে আলাদা করে বের করলাম, যে ঠিক আছে আমরা দেখলাম টি সেকেন্ডে এই ঝাঁকটা ডি দূরত্ব অতিক্রম করছে। তাহলে 1 সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাই তো তারণ বেগ। তাহলে তারণ বেগ সমান সমান ডি বাই টি, তাহলে টি সমান ডি বাই তারণ বেগ। তো আমরা এই টি এর জায়গায় এটাকে লিখে রাখলাম। এখন দরকার আমাকে কিউটা বের করা, যে আসলে এখানে কতগুলো চার্জ এই ক্রস সেকশনটা অতিক্রম করছে। কতগুলো চার্জ এই ক্রস সেকশনটা অতিক্রম করছে, এটা আমাকে বের করতে হবে। তো বলো তো কতগুলো চার্জ আসলে অতিক্রম করছে? আমরা জানি একক আয়তনে ইলেকট্রন সংখ্যা হচ্ছে এন সংখ্যক। তো আমাদের এই যে ঝাঁকটা যে সামনে আগালো, এই পুরো ঝাঁকটা যে সামনে আগালো, এইটুকুর আয়তন কত? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি এ হয় তাহলে এইটুকু অংশের আয়তন কত হবে? আয়তন ভি সমান সমান লিখতে পারি এ ইন্টু ডি। এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দূরত্ব, দেখো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দূরত্ব, এটাই কিন্তু আমাদের আয়তনটা, ঠিক না? এটাই আমাদের কতটুকু আয়তনের ইলেকট্রন ওই টি সময়ে প্রস্থচ্ছেদটাকে অতিক্রম করছে, সেটাই কিন্তু এ ইন্টু ডি। তাহলে আমরা জানি একক আয়তনে ইলেকট্রন থাকে এন সংখ্যক, তাহলে ভি আয়তনে ইলেকট্রন সংখ্যক কত হবে? ভি আয়তনে ইলেকট্রন সংখ্যা কতটি হবে? ভাইয়া একক আয়তনে ইলেকট্রন সংখ্যা এন, তাহলে ভি আয়তনে ইলেকট্রন সংখ্যা হবে এন ইন্টু ভি। আচ্ছা, ভি মানে কত? এ ইন্টু ডি। আচ্ছা, বলতো ইলেকট্রন সংখ্যা এত বের করলাম, একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে ই পরিমাণ, তাহলে এতটা ইলেকট্রন আছে, তাহলে কিউ এর মান কত হবে? একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে ই পরিমাণ, তাহলে এতগুলো ইলেকট্রন আছে, সেইটার পরিমাণ হচ্ছে এনএডি ইন্টু ই হবে। বুঝতে পারছো? আমরা কি বের করলাম? আমরা জানি একক আয়তনে ইলেকট্রন আছে এন সংখ্যক, তাহলে ওই টি সময়ে কতটুকু আয়তনের ইলেকট্রন পার হয়েছে, কত আয়তনের ইলেকট্রন ওই ক্রস সেকশনটা অতিক্রম করছে, সেটা আমরা বের করছি এ ইন্টু ডি। তাহলে একক আয়তনে ইলেকট্রন ছিল এন সংখ্যক, তাহলে এইটুকু আয়তনের মধ্যে কতগুলো ইলেকট্রন পার করছে, কতগুলো ইলেকট্রন পার হয়েছে? এন ইন্টু ভি। তাহলে এটা তো ইলেকট্রনের সংখ্যা, কিন্তু চার্জ কত? চার্জ হচ্ছে আমাদের ওই যে যতগুলো ইলেকট্রন ইনটু প্রত্যেকটা ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ, তাহলে টোটাল চার্জের পরিমাণ এটা। তাহলে কিউ এর জায়গায় যদি আমরা এটা এখন বসাই দেই, তাহলে দেখি কি আসে, এইটা আসে। সো এখান থেকে ডি ডি কাটাকাটি হয়ে গেলে যেটা থাকে, আই সমান সমান এন এ ভিডিই। ঠিক আছে, আই সমান সমান ইভান বা আই সমান সমান নাভি, যেমনি খুশি মনে রাখো, মনে রাখাটা গুরুত্বপূর্ণ। সো আই হচ্ছে তড়িৎ প্রবাহ, এনটা দেখছো একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, এর মানটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ভিডি হচ্ছে তারণ বেগ এবং ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা মুখস্থ রেখো। হ্যাঁ, ইলেকট্রনগুলো মুক্ত ইলেকট্রন, ঠিক আছে, ইলেকট্রনগুলা মুক্ত ইলেকট্রন। ওকে, ঠিক আছে, তাহলে বুঝলাম আমরা কি কাহিনী। ওকে, ডান, সহজ প্রমাণ, ঠিক আছে, ওকে।
গুড। চলো এই প্রবলেমটা একটু দেখে ফেলি। কত নাম্বার প্রবলেম হবে এটা? এটা হচ্ছে 5 নাম্বার প্রবলেম। সহজ একটা প্রবলেম, দেখো কি বলছে। 1 সেন্টিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের একটা তামার তারের মধ্য দিয়ে 200 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। পরিবাহীতে প্রতি ঘনমিটার আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8.5 × 10⁻28। তামার তারের মধ্যে ইলেকট্রনের তারণ বেগ কত? V = A × D। কিভাবে? V ছিল আয়তন, তো আয়তন মানে কি? ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য না? তো এইটাই করলাম, এই যে ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। যে আমাদের দরকার ছিল যে এই প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে কয়টা চার্জ অতিক্রম করলো। তো আমরা দেখছিলাম টি সময়ে ইলেকট্রনের ঝাঁকটা ডি দূরত্ব অতিক্রম করে। তাহলে ওই ইলেকট্রনের ঝাঁকটার মধ্যে আসলে কতগুলা ইলেকট্রন আছে সেইটা আমরা বের করতে চাই। আমরা তো জানি একক আয়তনে ইলেকট্রন থাকে n সংখ্যক, তাহলে এইটুকু আয়তনটা কত, তাহলে সেই আয়তনে ইলেকট্রন সংখ্যা কত বের হয়ে যাবে। তো এই জন্যই আয়তনটা আমাদের বের করা দরকার ছিল। সো এই আয়তনটা কত, টি সময় কতটুকু আয়তনের ইলেকট্রন এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা অতিক্রম করছে, সেটা হচ্ছে A × D, ক্ষেত্রফল ইন্টু দূরত্ব। টোটাল আয়তনটা পেয়ে গেলাম। এই আয়তনটাকে আমরা একক আয়তন ইলেকট্রন সংখ্যা দিয়ে গুণ করে টোটাল ইলেকট্রন সংখ্যা পেলাম। তারপর টোটাল চার্জ কত পেলাম, তারপরে এই তো Q/T। প্রমাণটা আসবে না, দেখে রেখো, এটা মুখস্থ রেখো আর কি, তাহলেই হবে। ঠিক আছে, ওকে, গেল। এখন দেখো যে আমাদের এই প্রশ্নের মধ্যে কি কি দেওয়া আছে। এরিয়াটা দেওয়া আছে আমাদের এই প্রশ্নের মধ্যে, বলে দিছে যে এত প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 সেন্টিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটা তামার তার, এইরকম একটা তামার তার, এর মধ্য দিয়ে 200 অ্যাম্পিয়ারের তড়িৎ প্রবাহিত হচ্ছে। 200 অ্যাম্পিয়ারের তড়িৎ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ আই এর মান দিয়ে দিছে 200 অ্যাম্পিয়ার। পরিবাহিতাতে প্রতি ঘনমিটার আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা 8.5 × 10⁻28। তাহলে ইলেকট্রনের তারণ বেগ VD কত হবে? সো আমরা জানি I = NaVe, তাহলে VD = হবে I / NaE। NaE, ঠিক আছে। সো I এর মান হচ্ছে 200 আর N এর মান হচ্ছে 8.5 × 10⁻28। এরিয়া হচ্ছে 10⁻⁻4, কারণ 1 সেন্টিমিটার স্কয়ারকে মিটার স্কয়ারে কনভার্ট করছি। আর E হচ্ছে 1.6 × 10⁻⁻19। এখান থেকে হিসাব করে দেখবা কত বেগ আসে। দেখবা এটা মিলিমিটার সামথিং আসে, কিন্তু অনেক ছোট্ট একটা ভ্যালু আসবে, অনেক ছোট্ট একটা ভ্যালু আসবে। ডান, সহজ অঙ্ক। ওকে, আচ্ছা এই অঙ্কটা একটু স্পেশাল, এটা আমরা পরিবাহী রোধ পড়ার পরে পড়ব। হ্যাঁ, এটা হচ্ছে, এটা একটু মার্ক করে রাখো, খুবই চমৎকার একটা প্রবলেম, এটা আমরা পরে করব। আচ্ছা, পরের প্রশ্ন কি? আচ্ছা হ্যাঁ, এটা হোমওয়ার্ক, যে অ্যান্সার দেওয়া আছে, এটা করবা নিজেরা। একই টাইপের অঙ্ক, অ্যান্সার দেওয়া আছে, মিলাই নিবা। হ্যাঁ, এই যে এখানে এরিয়া দেওয়া আছে, আই দেওয়া আছে, এন দেওয়া আছে, ভি বের করবা, সহজ। ওকে, প্রবাহ ঘনত্ব, নতুন আরেকটা টপিক। প্রবাহ ঘনত্ব বলতে আমরা কি বুঝি বলো তো ভাইয়া? যে কোনো ঘনত্ব বলতেই আমরা কি বুঝি? যেমন আমরা যখন ভর ঘনত্বের কথা বলি, যে মনে করো এইখানে আমাদের কাছে কোনো একটা অবজেক্ট আছে, এই অবজেক্টের ভর হচ্ছে মনে করলাম m, এবং এটা v আয়তন জুড়ে আছে, তাহলে এর ঘনত্ব সমান সমান কি হয়? m/v হয়। একক আয়তনে কতটুকু ভর, সেটাকে আমরা বলতাম এর ভর ঘনত্ব, একক আয়তনে কতটুকু ভর আছে। তো ঠিক তেমনি প্রবাহ ঘনত্ব জিনিসটা কি? প্রবাহ ঘনত্ব জিনিসটা হচ্ছে, আগে লেখা পড়ো না, আগে একটু ছবিটা দেখো। প্রবাহ ঘনত্ব জিনিসটা হচ্ছে, মনে করো আমাদের যে কোনো একটা প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মনে করলাম a, এবং এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে মনে করলাম I তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে a ক্ষেত্রফলের মধ্য দিয়ে যদি I পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হবে, সেইটাকেই আমরা বলছি প্রবাহ ঘনত্ব। সহজ জিনিস, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই মাত্রাটাকে আমরা বলছি প্রবাহ ঘনত্ব। ঠিক আছে? হ্যাঁ, ইউনিটটা মিটার/সেকেন্ডেই দিবা। ঠিক আছে, তো তাহলে আমরা এখান থেকে দেখো যে
একটা প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কতটুকু চার্জ পাস হচ্ছে সেটাকে তো আমরা বলতাম তড়িৎ প্রবাহ, তাই না? তো তার মানে এখানে পুরো জিনিসটা কিন্তু ওই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে কতটুকু চার্জ যাচ্ছে সেইটা হচ্ছে ছিল তড়িৎ প্রবাহ। তো আমাদের এই যে তড়িৎ প্রবাহটা, এই তড়িৎ প্রবাহটা আসলে যে কোনো একটা ক্ষুদ্র ক্ষেত্রফলের মধ্য দিয়ে কত, সেটাই হচ্ছে আমাদের প্রবাহ ঘনত্ব। যে কোনো একটা ছোট্ট অংশ, মনে করো আমার এই হাতের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, চার্জগুলো পাস করতেছে, সো আমাদের একটা ছোট্ট অংশের মধ্য দিয়ে আসলে কি পরিমাণে যাচ্ছে সেইটা আমরা যদি বের করতে চাই তাহলে প্রবাহ ঘনত্ব। এই ঘনত্ব কোন জায়গায় কাজে লাগতে পারে তুমি এভাবে চিন্তা করতে পারো। তুমি যখন দোকানে যাও তখন তুমি যখন জিজ্ঞেস করো যে ভাই চালের দাম কত, তুমি কি বলো, বা দোকানদার তোমাকে কি বলে? চালের দাম বলে যে ভাই চালের দাম 60 টাকা। এটা আসলে কট্টুক চালের দামের কথা বলে, 1 কেজি চালের দামের কথা বলে। কারণ তুমি যদি 1 কেজি চালের দাম জানো তাহলে কিন্তু 10 কেজি, 20 কেজি, 50 কেজি কত সেটা তুমি বের করে ফেলতে পারবা। সো ঠিক একইভাবে এইখানেও আমরা যখন প্রবাহ ঘনত্ব পড়তেছি তখন একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে সেটা নিয়ে আমরা কাজ করতেছি। তাহলে এটা যদি তুমি জানো তাহলে কিন্তু যে কোনো ক্ষেত্রফলের মধ্য দিয়ে টোটাল কত কারেন্ট যায় বের করার জন্য জে এর সাথে এ কে গুণ দিলেই টোটাল কারেন্টের মানটা পেয়ে যাবা। সেটাই, বুঝতে পারছো? সো তাহলে আমরা এখান থেকে জে সমান সমান লিখতে পারি আই বাই এ। এখন এইখানে মনে করো আমরা এই যে প্রস্থচ্ছেদটা নিছিলাম, মনে করো এই প্রস্থচ্ছেদটা এত সুন্দর প্রস্থচ্ছেদ আমরা নিব না। আমরা মনে করো এরকম সুন্দর প্রস্থচ্ছেদ না নিয়ে আমরা কি করলাম, এইরকম একটা বাঁকা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নিলাম, এইরকম একটা বাঁকা প্রস্থচ্ছেদ নিলাম, কথা বুঝছো? এরকম একটা বাঁকা ভাবে এটাকে কাট করছি, বা জিনিসটা এভাবেও তুমি চিন্তা করতে পারো। ধরো জিনিসটা এরকম, এই যে এইভাবে করে আমরা এটাকে কাট করছি, মাঝখান থেকে এভাবে করে কাট করছি, এইভাবে করে কাঁচি দিয়ে কাটছি মনে করো। সো এইভাবে করে কাঁচি দিয়ে কাটলে কি এরকম একটা ক্রস সেকশন দেখা যাবে না? তো বলো তো এখনকার ক্ষেত্রফল কি আগের থেকে বেড়ে গেছে না? এখনকার ক্ষেত্রফল কি আগের থেকে বেড়ে গেছে না? তো এখানে যেমন আই সমান সমান কি লেখা যেত, জে এ লেখা যেত, তাই না? এইখানে আমাদের যেহেতু ক্ষেত্রফলের মান আগের থেকে বেড়ে গেছে, তোমার কাছে কি মনে হয় তার মানে তড়িৎ প্রবাহটাও বাড়ছে আসলে? বলো তো, একদম কমন সেন্স দিয়ে বলো। আমি ক্ষেত্রফল কিভাবে করে নিচ্ছি তার উপর ভিত্তি করে কি তড়িৎ প্রবাহ বেশি হবে কম হবে এটা কি সম্ভব? না, কিন্তু ক্ষেত্রফলটা তো আমাদের তারের ভিতরের একটা অংশ। তড়িৎ প্রবাহটা তো ডিপেন্ড করবে যে বাইরে কেমন ব্যাটারি দিছি, কত ভোল্টেজের ব্যাটারি লাগাইছি এটার উপর ডিপেন্ড করবে, রোধ কত, এগুলোর উপর ডিপেন্ড করবে। কারেন্টের মানটা কিন্তু এই তারের মধ্যেও কারেন্টের মান যা, যদি এটা সেম তার হয় এই তারের মধ্য দিয়েও কিন্তু কারেন্টের মান তাই হবে। কোন ক্রস সেকশন কাটলাম এর উপরে কি কারেন্টের মান ডিপেন্ড করবে? কখনোই কারেন্টের মান এর উপরে ডিপেন্ড করবে না। সো তাহলে ভাই আপনার এখানে ক্ষেত্রফলটা তো অবশ্যই এই ক্ষেত্রফলের থেকে বেশি, কারণ এখানে তো জিনিসটা ছোট সোজা ছিল, এখানে তো বেঁকে গেছে, এই ক্ষেত্রফলটা তো বড়। তাহলে এই হিসাব করলে তো ভাই এ যদি বেড়ে যায় তাহলে আই এর মানও তো বেড়ে যাচ্ছে। ম্যাথমেটিক্যালি তো মিলে না। আসলে ম্যাথমেটিক্যালিও মিলে, কারণ যদি এটাকে তুমি ভেক্টর দিয়ে প্রকাশ করো, এই জেটা একটা ভেক্টর, প্রবাহ ঘনত্ব একটা ভেক্টর রাশি, এবং আমাদের যে ক্ষেত্রফল এটা তো একটা ভেক্টর রাশি আছেই। সো ক্ষেত্রফল ভেক্টরের ডিরেকশন হচ্ছে কোন দিকে? সব সময় তলের সাথে লম্ব। এটা হলো ক্ষেত্রফল ভেক্টরের ডিরেকশনটা, এটা এ ভেক্টরের ডিরেকশন। আর পজিটিভ চার্জের ফ্লো যেদিকে হচ্ছে সেই, বা তড়িৎ প্রবাহ যেদিকে হচ্ছে সেই দিকটা হচ্ছে আমাদের জে এর ডিরেকশন। এইটা হলো আমাদের জে এর ডিরেকশন। জে এর ডিরেকশন হচ্ছে এইটা। এখন বলো তো আমরা ডট গুণ থেকে কি লিখতে পারি? জে এ কস থিটা লিখতে পারি, জে এ কস থিটা লিখতে পারি। সো আমাদের এই থিটার পরিচয়টা কি? এই থিটার পরিচয়টা হচ্ছে এই প্রবাহ ঘনত্ব এবং ক্ষেত্রফল ভেক্টর এই দুইটার মধ্যবর্তী কোণ। তাহলে দেখো আমাদের কারেন্ট যেদিকে যাচ্ছিল সেই দিকটা হলো প্রবাহ ঘনত্বের ডিরেকশন, এবং ক্ষেত্রফলটা হচ্ছে যেই ক্রস সেকশনটা তুমি নিছো তার সাথে লম্ব বরাবর হলো ক্ষেত্রফল ভেক্টরের ডিরেকশন। এটা তো আমরা সবসময় যে স্থিরতরিতে গাউস লর সময়ও কিন্তু আমরা দেখছি, তাই না, যে ক্ষেত্রফল ভেক্টরের ডিরেকশন সবসময় কি হয়, তলের সাথে লম্ব বরাবর হয়। তো এখানে যে তলটা নিছো সেই তলের সাথে লম্ব হচ্ছে এইটা, আর এটা হচ্ছে জে। সো আমাদের মূলত এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। কোন অ্যাঙ্গেলটা থিটা? এই অ্যাঙ্গেলটা থিটা, ঠিক আছে? তার মানে আসলে আমাদের এই জে বরাবর যে ক্ষেত্রফলটা আছে
সেই ক্ষেত্রফলটা আমাদের নেওয়া লাগবে। বলো তো এটা যদি এ ভেক্টর হয় তাহলে এ কস থিটা মানে কতটুকু? যদি এইটা আমাদের এ ভেক্টর হয় আর এটা থিটা হয় তাহলে এ কস থিটা মানে কতটুকু হবে? ধরলাম এতটুকু হবে। জে এর দিকে ক্ষেত্রফল কতটুকু? জে এর দিকে ক্ষেত্রফল, যেমন এই ক্ষেত্রফলকে তুমি এবার দুইটা উপাংশে ভাগ করো। একটা উপাংশ হচ্ছে এ কস থিটা আর একটা উপাংশ এ সাইন থিটা। ঠিক আছে, কি করলাম দেখো, এই এ ভেক্টরটাকে কি করছি, এ ভেক্টরটাকে কি করছি, জে এর দিক বরাবর একটা উপাংশে ভাগ করছি। তাহলে এইটা যদি একটা ক্ষেত্রফলের দিক হয় তাহলে মূল ক্ষেত্রফলটা আসলে কোনটা? এইটা না? এটা কি বুঝছো কি বললাম না বললাম? ভাইয়া এইটা যদি আমাদের এ ভেক্টর হয় তার থিটা ডিগ্রি কোণে এর উপাংশ হচ্ছে এইটা। আমরা জানি ক্ষেত্রফল ভেক্টরের ডিরেকশন সবসময় তার তলের সাথে লম্ব হয়। তল যদি এরকম হয় ক্ষেত্রফল ভেক্টরের ডিরেকশন এই দিকে। ক্ষেত্রফল ভেক্টরের ডিরেকশন যদি এইদিকে হয় তাহলে বলো তো তল কোন দিকে? তল এইভাবে আছে। ক্ষেত্রফল ভেক্টরের ডিরেকশন যদি এইভাবে থাকে তাহলে তল কিভাবে আছে? তলটা আছে এইভাবে, তাই না? তো আমরা এইটা হচ্ছে এ ভেক্টর ছিল, তাইলে আমাদের দরকার এই জে এর দিকে এ কতটুকু। যেমন এ কস থিটা মানে কি? থিটাটা জে এর সাথে, তাহলে এ কস থিটা মানে কিন্তু জে এর দিকে এ কতটুকু। তাহলে এইটুকু ক্ষেত্রফল ভেক্টর যদি হয় তাহলে ওই ক্ষেত্রফলটা আসলে কোনটা? এই ভেক্টরের দিকের সাথে লম্ব বরাবর যে ক্ষেত্রটা এইটা। ঠিক আছে, তাহলে কিন্তু দেখো এই এ কস থিটা নিলেও আমরা যে জে ইন্টু এ বের করছিলাম এখানে রেজাল্ট যা আসবে এখানে কিন্তু রেজাল্টটা তাই আসবে। সো জে ইন্টু এ কস থিটা যে অংশটুকু আছে এইটা কিন্তু জে এর সাথে বা জে এর দিক বরাবর ক্ষেত্রফল কতটুকু, জে এর দিক বরাবর ক্ষেত্রফল কতটুকু, এই যে জে এর দিকে এ ভেক্টর, জে এর দিকে এ ভেক্টর কতটুকু। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের আই এর মানটা কিন্তু কোনো পরিবর্তন হবে না। এখানে এ বেড়ে গেলেও ওই কস থিটার কারণে কিন্তু এ কস থিটার মান যা হবে এখানে ওই লম্বভাবে থাকা এ এর মানটা সেমই হয়ে যাবে। বুঝছো? ঠিক আছে, ওকে। সো এই জিনিসগুলো এত ডিটেলসে তোমাদের বইতে নাই, তোমাদের বইতে শুধুমাত্র এইটুকুই আছে যে আই সমান সমান জে ডট এ, আই সমান সমান জে ডট এ, এটা মাথায় রাখলেই হচ্ছে। এখান থেকে খুব বেশি যে প্রবলেম আসে এরকমও না, কিন্তু জেনে রাখলা প্রবাহ ঘনত্ব একটা ভেক্টর রাশি, এই ভেক্টরের ডিরেকশনটা কোন দিক বরাবর? পজিটিভ চার্জের ফ্লোয়ের দিকে। এখন বলো তো জে ভেক্টর সমান সমান বা জে যেটা আমরা লিখছিলাম এখানে, জে যেটা আমরা লিখছিলাম জে সমান সমান ছিল আই বাই এ। বলো তো আই সমান সমান কি লেখা যায়? আই সমান সমান কি লেখা যায়? আই সমান সমান কি লেখা যায়? এন এ ভিই লেখা যায়। আই সমান সমান কি লেখা যায়? এন এ ভি ই ডিভাইডেড বাই এ। এই যে এই এর জন্য এটা লিখলাম, আই সমান এটা লিখলাম। এ এ কাটাকাটি করলে কি আসে বলো তো? জে সমান সমান আসছে এন, জে সমান সমান আসছে এন ই ভিডি। তাহলে খেয়াল করো আমাদের ভেক্টর আকারে লিখলে কিন্তু এভাবেও তুমি লিখতে পারো যে ওই যে আমাদের চার্জের ইলেকট্রনের যে ফ্লোটা, সেই ফ্লোয়ের ডিরেকশনটা যে দিক বরাবর, যে ডিরেকশনটাও কিন্তু একই দিক বরাবর। ঠিক আছে, ঠিক আছে। মূলত বলো তো যে কেন ভেক্টর, যে এটা ভেক্টর বানানো দরকার কেন হইল, বা এটা আসলে কি প্রয়োজনীয়তা? দেখো তড়িৎ প্রবাহ কিন্তু একটা স্কেলার রাশি। তো আমরা যখন বারবার বলি যে কারেন্টের দিকটা কোন দিকে, তড়িৎ প্রবাহ কোন দিকে যাচ্ছে, এটা কিন্তু আসলে কোনো সঠিক প্রশ্ন হয় না। কারণ কারেন্টের দিক কোন দিকে, কারেন্টই তো একটা স্কেলার রাশি, এর আবার দিক কোন দিকে হয় এটা আমরা ধরো যখন কথা বলছি তখন বুঝে নেই, কিন্তু আসলে টেকনিক্যালি তো এটা ইনকারেক্ট, তাই না? তো তড়িৎ প্রবাহের দিক নাই, আমরা তড়িৎ প্রবাহটার কারণে দেখা যাচ্ছে, কিন্তু আবার বিষয়টা এরকম যে দিকটাও প্রয়োজন, কারণ তা না হলে আমরা তো আসলে কারেন্টের দিক না বুঝলে ডানে যাচ্ছে নাকি বামে যাচ্ছে এই দিকটা না বুঝলে তো আসলে ঝামেলা। সো ওই দিকটা কমপ্লিটলি প্রকাশ করার জন্য আমাদের এই প্রবাহ ঘনত্ব টার্মটা আসলো। সো প্রবাহ ঘনত্বটা এটার ডিরেকশনটা কোন দিক বরাবর? যেদিকে পজিটিভ চার্জের ফ্লো ঠিক সেই দিকে, মানে আসলে টেকনিক্যালি আমরা যে দিকটাকে কারেন্টের ফ্লো হিসেবে চিন্তা করি, তড়িৎ প্রবাহের দিকটা যেদিকে বলি সেই দিকেই আসলে জে এর দিক। জাস্ট এটাকে আমরা ভেক্টর আকারে প্রকাশ করে রাখছি যাতে করে ম্যাথমেটিক্যালি জিনিসটা কারেক্ট থাকে।
এবং তাছাড়াও দেখো যে আমাদের এই যে প্রবাহ ঘনত্ব এবং এই এরিয়া ভেক্টর, এই প্রবাহ ঘনত্ব এবং এরিয়া ভেক্টরের মধ্যে যে ডট গুণটা করতেছি, ডট গুণ করার ফলে যেই রেজাল্টটা আসে সেটাও কি হয়, একটা স্কেলার রাশি হয়। তো আমাদের এই দুইটা ডট গুণফল করে যে স্কেলারটা আসলো সেটাই কিন্তু আমাদের তড়িৎ প্রবাহ। এবং এই ঘনত্ব এবং এরিয়া, যে মানে হচ্ছে আই বাই এ, এ কাটাকাটি করে আইটাই কিন্তু থাকলো। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের এই টার্মগুলো এরকম। সো তড়িৎ প্রবাহকে প্রবাহ ঘনত্ব বলে, আমরা এটা বুঝলাম। এইবার আসো এই ছোট্ট প্রবলেমটা একটু দেখে ফেলি। এটা কত নাম্বার হবে? এইটা হবে হচ্ছে গিয়ে 6 নাম্বার সম্ভবত, তাই না? এটা সম্ভবত 6 নাম্বার প্রবলেম হবে। দেখো তো কি বলছে এখানে। 4 মিলিমিটার ব্যাসার্ধের একটা নলাকার তারে প্রবাহ ঘনত্ব হচ্ছে 4 × 10⁶ অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। আরেকটা জিনিস বলে রাখি, আমরা তো আসলে এই অ্যাম্পিয়ার্স ল, এই ইন্টারমিডিয়েটে ধরো তোমাদের 4 নাম্বার চ্যাপ্টারে অ্যাম্পিয়ার্স ল পড়ানো হবে, কিন্তু ম্যাক্সওয়েলের কিছু মানে ইলেকট্রোম্যাগনেটিজমের কিছু সূত্র আছে, যেমন গতির সূত্র আছে, নিউটনের সূত্র, ওইটার উপর দাঁড়ায় আমরা অনেক কিছু বের করি। ঠিক তেমনি ইলেকট্রোম্যাগনেটিজমের ম্যাক্সওয়েলের 4টা সূত্র আছে। তো ওই 4টা সূত্রের মধ্যে আমাদের ভেক্টর ইকুয়েশনও আছে। তো সেইগুলাকে ভালোভাবে প্রকাশ করার জন্য কিন্তু এই টার্মটা আমাদের লাগে। সো এই টার্মটা কিভাবে আসছে বা কি জিনিস, এগুলো একটু জাস্ট জেনে রাখো, এর দিকটা কোন দিকে সেটা জেনে রাখো, এবং যে বলতে কি বোঝে এগুলা জানো। এগুলার অ্যাপ্লিকেশন আমাদের ইন্টারের বইতে সেভাবে নাই, জাস্ট টার্মটুকুই আছে। তো আমরা চলো কিছু ম্যাথ প্রবলেম দেখলে এটার ছোটোখাটো অ্যাপ্লিকেশন বুঝতে পারবো, কিন্তু আসলে এটার প্রয়োগে কোন জায়গাতে কাজে লাগতেছে সেটা ওই ম্যাক্সওয়েলের ইকুয়েশনগুলো দেখলে তখন বোঝা যাবে। ঠিক আছে, সো দেখো 4 মিলিমিটার ব্যাসার্ধের একটা নলাকার তারে প্রবাহ ঘনত্ব দেওয়া আছে, যে দেওয়া আছে। তারের বাইরের অংশে ব্যাসার্ধ r/2 থেকে r পর্যন্ত অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ কত নির্ণয় করো। কি বললো ভাই, বুঝলাম না এটা। মনে করো 4 মিলিমিটারের একটা পরিবাহী নলাকার তারে প্রবাহ ঘনত্ব যে দেওয়া আছে, যে এর মান দেওয়া আছে 4 × 10⁶ অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। আচ্ছা, তারটার বাইরের অংশে r/2 ব্যাসার্ধ থেকে r পর্যন্ত অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ কত। সো এটা একটা নলাকার তার, কোনো অসুবিধা নাই, কিন্তু আমাদের প্রবাহিত তড়িৎ প্রবাহ কতটুকুর মধ্যে দিয়ে বের করতে বলছে শোনো। বলছে যে তড়িৎ প্রবাহটা বের করবা এই ফাঁকা অংশটা, ধরো এটা হচ্ছে 0, এইটুকু যে ব্যাসার্ধ এটা হলো r/2। সো আমাদের এই r/2 থেকে r পর্যন্ত যে অংশটুকু আছে, অর্থাৎ এই যে আমাদের হলুদ যে অংশটুকু আছে, এই হলুদ অংশটুকুর মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে সেটা আমাদেরকে বের করতে হবে। মানে এইটুকু অংশের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে সেইটা আমাদেরকে বের করতে হবে। যদি আমি এটাকে একটু সামনাসামনি দেখাই, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা একটু সামনাসামনি দেখাই, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের সেই হলুদ দাগটা, আর এইটা হচ্ছে মনে করো আমাদের সেই সাদা অংশটা। এটা আমি দেখাচ্ছি একদম সাইড ভিউটা, হ্যাঁ, প্রস্থচ্ছেদের ভিউটা। তো এটা হলো 0 সেন্টার, এইটুকু হচ্ছে r/2। আমাদের দরকার r/2 থেকে r পর্যন্ত, মানে এখান থেকে এই পর্যন্ত যে অংশটুকু আছে এই অংশের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো করছে, এই অংশের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো করছে সেইটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো কারেন্ট ফ্লো সমান আমরা কি জানি, জে ইন্টু এ। জে এর মান দেওয়া আছে 4 × 10⁶। এখন জাস্ট আমাদের এই বাইরের যে অংশটুকু আছে না, এইটুকুর ক্ষেত্রফলটা লাগবে, এইটুকুর ক্ষেত্রফলটা আমাদের লাগবে, এইটুকু ক্ষেত্রফলটা আমাদের লাগবে। এখন এই ক্ষেত্রফলটা কতটুকু হবে, আমরা পুরা যে ক্ষেত্রফল সেটা বুঝতেছি πr²। এটা হচ্ছে পুরাটুকুর ক্ষেত্রফল, কারণ পুরাটার ব্যাসার্ধ হচ্ছে r, পুরাটুকুর ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে πr² মানে পুরাটা। এবং বলো তো এই ছোট্ট অংশটার ব্যাসার্ধ কত, r/2, তাহলে এইটুকুর এরিয়া কত হবে, πr/2²। বড় ক্ষেত্রফল থেকে ছোটটাকে বাদ দিলেই কিন্তু আমরা বাকিটুকু অংশের ক্ষেত্রফল পেয়ে যাই। তাহলে ব্যাসার্ধ r/2 থেকে r পর্যন্ত অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত যে তড়িৎ প্রবাহ সেইটা আমরা পেয়ে গেলাম, এই যে। ঠিক আছে, এটা হচ্ছে I এর মান। বুঝতে পেরেছো?
ঠিক আছে, গুড। তারপরে আসো এই প্রবলেমটা একটু দেখে ফেলি, এটা লাস্ট। যাও দেখো কি বলছে, নিচের ছবিতে এল দৈর্ঘ্যের একটা পরিবাহীতে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে। এল দৈর্ঘ্যের একটা পরিবাহী, এইখানে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে। যদি আই তড়িৎ প্রবাহিত হয়, বলো তো এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি সব জায়গাতে একই রকম? সব জায়গাতে একই রকম না। তাহলে বলো তো প্রত্যেকটা জায়গায় প্রবাহ ঘনত্ব কি একই রকম হবে? প্রবাহ ঘনত্ব একরকম হবে না, কারণ জে সমান সমান কিন্তু আই ডিভাইডেড বাই এ। বলেই দিছে এল দৈর্ঘ্য জুড়ে প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ, আচ্ছা না কই, নিচের ছবিতে এল দৈর্ঘ্যের একটা পরিবাহীতে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে। এই পরিবাহীর মধ্যে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে, আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। সো প্রত্যেকটা অংশে তড়িৎ প্রবাহ আই, কিন্তু প্রত্যেকটা অংশের ক্ষেত্রফল কি এ? না। তাহলে এখানে জে এর মানও আলাদা আলাদা হবে। এখন আমাদের কি বলছে, এল দৈর্ঘ্য জুড়ে প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ এ থেকে বি পর্যন্ত পরিবর্তিত হয়। এই যে প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ এ থেকে বি পর্যন্ত, এল দৈর্ঘ্যে এ থেকে বি পর্যন্ত পরিবর্তিত হয়। বাম প্রান্ত থেকে এক্স দূরত্বে তড়িৎ প্রবাহ ঘনত্ব নির্ণয় করো। সো বাম প্রান্ত মানে এইটা ধরলাম, এখান থেকে এক্স দূরত্বে প্রবাহ ঘনত্ব বের করতে হবে। সো বুঝতেই পারছো আই যেহেতু ফিক্সড, আমাদের এটা বের করতে হবে। সো এই এক্স দূরত্বে এর মানটা কত এটা জানলেই হচ্ছে। এক্স দূরত্বে যে প্রস্থচ্ছেদটা সেটার ক্ষেত্রফল কত জানলেই হয়ে যাচ্ছে, অর্থাৎ পাই আর স্কোয়ার ধরলাম, ওই আর এর মানটা আমাদের বের করতে হবে। এই আর এর মানটা আমাদের বের করতে হবে। এখন এই আর এর মান কেমনে বের করব? খেয়াল করো, এল দৈর্ঘ্যে ব্যাসার্ধের পরিবর্তন কত হয়েছে? এল দৈর্ঘ্যে ব্যাসার্ধের পরিবর্তন হয়েছে বি মাইনাস এ। তাহলে বলো তো একক দৈর্ঘ্যে ব্যাসার্ধের পরিবর্তন কত হয়েছে? বি মাইনাস এ ডিভাইডেড বাই এল। কি করলাম এটা, যে দেখো পুরা এল দৈর্ঘ্যের মধ্যে ব্যাসার্ধ চেঞ্জ হয়েছে কতটুকু? বি মাইনাস এ। আমাদের কিন্তু জানা দরকার এক্স দৈর্ঘ্যে যাওয়ার পরে ব্যাসার্ধের চেঞ্জ কতটুকু হয়েছে। যে ভাইয়া ব্যাসার্ধ তো আসলে থাকার কথা এই রকম, ব্যাসার্ধ তো থাকার কথা এতটুকু, কিন্তু এই যে চেঞ্জটা হয়েছে, এই চেঞ্জটা কতটুকু, এই বাড়তি অংশটা কতটুকু, এটা আমাদের বের করতে হবে। বাড়তি অংশটা কতটুকু এটা আমাদের বের করতে হবে। সো এটাই করছি, যে এল দৈর্ঘ্য পুরাটাই ব্যাসার্ধের পরিবর্তন বি মাইনাস এ। তাহলে একক দৈর্ঘ্যে ব্যাসার্ধের পরিবর্তন কত এবং এক্স দৈর্ঘ্যে ব্যাসার্ধের পরিবর্তন কত হবে? বি মাইনাস এ ডিভাইডেড বাই এল ইন্টু এক্স, এটা হলো পরিবর্তন। তাহলে বলো তো এক্স দূরত্বে ব্যাসার্ধ কত হবে? এক্স দূরত্বে ব্যাসার্ধ কত হবে? এ তো হবেই, এই যে এ যেটা ছিল সেটা তো থাকবেই, এর সাথে যোগ হবে পরিবর্তন যতটুকু হয়েছে ততটুকু, এর সাথে যোগ হবে পরিবর্তন যতটুকু হয়েছে ততটুকু। তাহলে এক্স দূরত্বে ক্ষেত্রফল কত? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? এ সমান সমান পাই ইন্টু এই পুরাটা স্কয়ার। গুড। তাহলে এখান থেকে আমরা জে সমান সমান লিখতে পারবো আই ডিভাইডেড বাই এইটুকু। বুঝছো? এটা হলো আনসার। সহজ, ঠিক আছে। নাম্বার 7, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখলাম, ঠিক আছে। সহজ, সিম্পল সিম্পল। আচ্ছা বুশরা, একটা যেটা প্রশ্ন করতেছো এটা তুমি একটু নিজে চিন্তা করবা তো। তুমি বলতেছো যে ভাই একক আয়তনে, বলতেছে ভাই আই বাই ভি হইলো না কেন, মানে প্রবাহ ঘনত্ব যেটা এটা আই বাই ভি হলো না কেন? আচ্ছা ঘনত্বকে আমরা সবসময় আয়তনের সাপেক্ষেই করি কেন? আমরা কি ওই যে লিনিয়ার চার্জ ডেন্সিটি পড়ছিলাম না গাউস লয়ের সময়, যে দৈর্ঘ্য বরাবর চার্জ ঘনত্ব কত, তারপর ক্ষেত্র চার্জ ডেন্সিটি পড়ছিলাম না, এই যে তোমার সারফেস চার্জ ডেন্সিটি, ওইখানে কি ভলিউম নিয়ে কিছু ছিল? ক্ষেত্রের মধ্যে যতটুকু চার্জ ছড়ায় ছিল সেই টোটাল চার্জ ডিভাইডেড বাই ক্ষেত্রফল।
সো তাহলে ঘনত্ব মানে যে আয়তন দিয়েই ভাগ দিতে হবে এটা তো কোনো কথা না। তুমি যেটা বলতেছো যে একক আয়তনে কতটুকু কারেন্ট ফ্লো হলো, এটা আমি কেমনে কি, এটা তো কোনো কিছু মেক সেন্স করে না। কারণ আই মানেই কি ছিল যে একটা ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতটুকু আই যায়, তো একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যতটুকু যায় ওটাকে আমরা বলতেছি ঘনত্ব। ওকে, গুড। সো তাহলে আমরা এটা বুঝলাম, নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ ওহমের সূত্র থেকে শুরু করব। সো ক্লাসটা এখন একটু রিভাইজ করো, আর যেটা যে হোমওয়ার্ক দিলাম এটা একটু করে ফেলো। এই অঙ্কটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে করতে পারবো, এটা আজকে সরাই রাখি, আজকে এটা লাগতেছে না। ঠিক আছে, তাহলে সবাই একটু রিভাইজ করে ফেলো যা কিছু বললাম আজকে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।